সময় সন্ধ্যা 7টা। চারিদিকে নিস্তব্ধ, কেননা শীতের রাত। এই শীতের রাতে প্রচন্ড কুয়াশাতে গ্রাস করে নিয়েছে পৃথিবীর বুকে প্রকৃতির পরিবেশটাকে। সাথে একধারে বয়ে চলেছে প্রকৃতির বৈচিত্র্যময় গাছপালার প্রবাহিত মৃদু বাতাস। এই হালকা বাতাসে শরীরের লোমগুলো খাড়া করে দিয়ে প্রবাহিত হয়ে যায় মানব জীবনের বুক চিরে। প্রচন্ড কুয়াশা, সাদা কুয়াশায় কোনো কিছুই দেখা যায় না স্পষ্টভাবে। চারিদিকে হাজারো রং বেরঙের বাতি জ্বলছে। গ্রাম শহরের কিন্তু কুয়াশার কারণে স্পষ্ট রাস্তাঘাট কোনো কিছুই বোঝা যায় না। চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে। সন্ধ্যা কেবলমাত্র 7টা বাজে। চারদিকটা শুনশান নীরবতায় বিরাজ করছে। পরিবেশটা থই থই করে থমকে আসে। পরিবেশটা কেমন যেন আজকে অন্য এক রূপ ধারণ করেছে। আকাশে কোনো তারা নেই, নেই কোনো চাঁদ, শুধু ছুটে বেড়াচ্ছে কালো মেঘের সাদা ধোঁয়া। যেন বৃষ্টি নামবে কখন তা বলা যাবে না। এই নিস্তব্ধ পরিবেশে বিদ্যুতের গতিতে রকেটের ন্যায় রোড দিয়ে এগিয়ে যায় বেশ কয়েকটি গাড়ি। গতিবেগ অতিক্রম করে। ফাঁকা রাস্তায় গাড়িগুলো একধারে ফুল পিকআপে টেনে চলেছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা কাঁপানো ফুল স্পিডে গাড়িগুলো যাচ্ছে তাদের নিজ গন্তব্যে। পরিবেশটা কেমন যেন আজকে গম্ভীর ভাব গ্রহণ করেছে। পরিবেশটা আগে থেকে আজকে ভিন্ন রকম রূপ ধারণ করেছে। থমকে আছে পরিবেশটা, চারদিকটা কেমন যেন একটা আকার ধারণ করেছে। গাড়িগুলো ফুল স্পিডে একটা ওভারব্রিজের উপরে এসে থমকে দাঁড়ায়। তারপর গাড়িগুলো থেকে বের হয়ে বেশ কিছু কালো মুখোশধারী লোক গাড়ির ডেক্সি খুলে গাড়ির ভিতর থেকে একটা অজানা ভয়ঙ্কর এক অবয়ব ব্যক্তির লাশ বের করে। তারপর এদিক ওদিক তাকিয়ে সবাই মিলে মুচকি হাসি দেয়। তারপর লাশটাকে ওভারব্রিজের উপর রেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে সিগারেট টানতে থাকে। এক পর্যায়ে ছেলেগুলোর সে জায়গা থেকে একজন বলে ওঠে, আজ থেকে রাজ্যের রাজা আমরা। শুধুমাত্র আমরা নেই কোনো গ্যাংস্টারের আগ্রা। শুধু এখন থেকে রাজত্ব চলবে আমাদের। আমরা করব এই শহরে নতুন করে রাজত্ব। কথাগুলো বলে ছেলেগুলো একসাথে হেসে ওঠে, যেন তার এই হাসিতে পরিবেশটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখনো যেন পৃথিবীর বুক চিরে আকাশ থেকে বজ্রপাত, সাথে বিকট আওয়াজে বৃষ্টি বজ্রণ শুরু হবে। ছেলেগুলোর এরকম ভয়ঙ্কর হাসি যেন প্রকৃতির এ বৈচিত্র্যময় পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য সহ্য করতে পারে না। তাই তো হঠাৎ করে বাতাসের ধমকা হাওয়াতে খানিকটা লণ্ডভণ্ড করে দেয় সেখানকার পরিস্থিতি। অপর একটি ছেলে বলে ওঠে, কিন্তু রিয়াজ, এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছে। এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। নাসিম নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা সকলে একসাথে হেসে ওঠে। তাদের এই হাসিতে নাসিম নামের ছেলেটা বেশ খানিকটা লজ্জা পায়। রিয়াজ বলে ওঠে, কেন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? এতজন আমরা আছি, তাহলে ভয় কিসের? আর এই শহরে নতুন করে আতঙ্ক ছড়াতে তো এখন থেকে আমাদের নতুন সূচনার জন্ম হবে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে শুধুমাত্র রাজত্ব পাওয়ার জন্য আমরা আমাদের লিডারকে এভাবে গোপনে মেরে ফেললাম। নাসিম নামের ছেলেটার মুখে আবারও এই কথা শুনে সবাই হেসে ওঠে। তারপর আবার সবাই মিলে বেশ কয়েকটা সিগারেট জ্বালায়। খোলামেলা চারদিকটা শুধু কুয়াশা, কোনো কিছুই দেখা যায় না। যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে সেই জায়গায় মানুষ আসে না, খুব কম মানুষের যাতায়াত থাকে। এই রাস্তা দিয়ে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে তারা, চারিদিকে শুধু পানির শব্দ। রিয়াজ নামের ছেলেটা আবার বলে ওঠে, দেখ, এখানে কেউ কাউকে জায়গা করে দেবে না। জায়গাটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। আর এটাই তো আমাদের শিখিয়েছে আমাদের লিডার, তাই না? ঠিক বলেছিস রিয়াজ। আর নাইম, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। জীবনে বড় হতে গেলে
ছোট ছোট কিছু গভীর সম্পর্ক ছিন্ন করতে হবে, না হলে জীবনের লক্ষ্যে কখনো পৌঁছানো যাবে না রে। এটা এমন একটা জগৎ, এই জগতে কেউ কাউকে আশ্রয় দেয় না। এখানে যত পারিস এক একজনের বুকে গুলি রেখে মালপাতি আদায় করে নিজের রাজত্বটাকে ও নিজের সিংহাসনটাকে দখল করে বড় করতে হবে, বুঝলি? এটা অন্ধকার জগৎ, এখানে যে একবার প্রবেশ করে সে আর বের হতে পারে না। যদিও বের হতে পারে, সে বেশি দিন পৃথিবীর বাতাস, পৃথিবীর কোনো কিছু উপভোগ করতে পারে না, তাকে সরাসরি অপরে চলে যেতে হয়। তোরা যায় যত কিছুই বল না কেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাদের বসকে আমরা নিজেরাই মেরে ফেলেছি এবং আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। দেখ, এখন থেকে এই শহরে আমরা রাজত্ব করব। আমাদের কথা মতো আন্ডারওয়ার্ল্ডও এখন থেকে চলবে। এই কালো দুনিয়ার রাজা হব শুধুমাত্র আমরা। ইয়া, আমাদের ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। কিন্তু এখন তো আমাদের ভাই আর বেঁচে নেই। এখন যদি আমাদের উপরে আক্রমণ করে আমাদের শত্রুগুলো, তাহলে আমরা মোকাবেলা কিভাবে করব? উপস্থিত থাকা সকলে এই কথা শুনে হেসে ওঠে, কেননা সেখানে উপস্থিত আছে রিয়াজ, শামীম, নাসিম, ইরফান, জিলান আর বেশ কয়েকজন। তারা এক একজন হচ্ছে এক এক গ্রুপের এক এক ক্রিমিনাল, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর ও আত্মঘাতী এবং অপ্রকাশিত, অচেনা, অজানা, অভয়ঙ্কর মানুষ। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এবং সাইবার জগৎ এবং ইন্টারনেটের কালো দুনিয়ার রাজা বা বাদশাহ দ্য গ্রেট সুপার ফাইম চৌধুরীর একমাত্র গ্যাংয়ের বেশ কিছু ছেলে ফেলে। রিয়াজ বলে ওঠে, দেখ, কিছুই হবে না। আর তার সবচেয়ে কাছের সঙ্গীকেও আমরা মেরে ফেলেছি, তাই প্রতিশোধ নেওয়ার মতো কেউই নেই। অনেক হয়েছে, আর এখানে অপেক্ষা করা ঠিক হবে না। রাত 9টা বেজে গেছে, বলা যাবে না বিপদ কোন দিক দিয়ে আসবে। দ্রুত লাশটা ফেলে দিয়ে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তাহলে তাই কর। অপেক্ষা করছিস সেখানে কেন? এই বলে তারা সবাই মিলে লাশটাকে তাদের মাথার উপর তুলে একটা গ্যাংস্টারদের স্লোগান দিয়ে লাশটাকে পশ্চিম দিকের প্রবাহিত পানির ঢেউয়ে ফেলে দেয়। প্রচণ্ড পানির স্রোত আর প্রবাহিত মৃদু বাতাসের পানি ঢেয়ে লাশটা মুহূর্তের মধ্যে ভেসে চলে যায় অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। তারপর সবাই মিলে তাদের বন্দুকগুলো বের করে আকাশের দিকে তাক করে বেশ কয়েকটা গুলি করে। তারপর আবারও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। নিস্তব্ধ জায়গা, নিস্তব্ধ পরিবেশ, শুনশান শীতের সকালে এবং শীতের রাতে, শীতের দিনে মানুষের চলাচল এবং উপস্থিতি খুবই কম অনুভব করা যায়। মানুষজন এই শীতের সময়টা নিজেদের আপনজনদের সাথে কাটাতে বেশি পছন্দ করে। এই শীতের কুয়াশাতে পরিবেশটা কেমন যেন এক অন্যরকম রূপ ধারণ করে। ভয়ঙ্কর সব ভয়াবহ পরিবেশে আকৃতি ধারণ করেছে সমাজ ও সমাজের মানুষগুলো। শীতের এই কুয়াশাতে যেখানে সেখানে রাস্তায় দুর্ঘটনা ঘটে, কারণ কুয়াশার এই প্রচণ্ড শীতে গাড়ি ঘোড়া যানবাহন ভালো করে দেখা যায় না। তাই বারবার পুলিশ সহ বিভিন্ন সাইনবোর্ডে সিগন্যাল দেওয়া এবং সচেতনমূলক বার্তা দেওয়া হয়েছে। ধীরে গাড়ি চালান এবং সিগন্যাল বাতি অন করে সামনে এগিয়ে যান। দেখতে দেখতে নিস্তব্ধ এই রাত কেটে সকাল এবং শীতের কুয়াশাতে সকালটাকে উপভোগ করার জন্য ফজরের নামাজের পরে মানুষজন বেরিয়েছে এই শীতের সকালে একটু হাঁটাচলা করতে। ধীরে ধীরে কুয়াশা কেটে সূর্যের হালকা কিরণে পৃথিবীর বুকে শীতের সকাল ফেটে রোদের ঝিলিক পড়তে শুরু করেছে। চারদিকটা ফটফট হতে শুরু করেছে। মানুষজন বিভিন্ন চায়ের দোকান সহ বিভিন্ন আড্ডাখানায় শীতের সকালে চায়ের সাথে কিছু শীতের মৌসুমের পিঠা ভাজা খাচ্ছে। এমন সময় টিভির স্ক্রিনে সাংবাদিকের বলা কথাগুলোকে মন দিয়ে শুনছে, কেননা সুন্দর, অসম্ভব উজ্জ্বল ফর্সা গায়ের রং নিয়ে এক মায়াবী মেয়ে বারবার টিভির স্ক্রিনে একই কথা বলে, বারবার কানগুলোকে ঝালাপালা করে দিচ্ছে মানুষজনের। তাই মানুষজন বেশ আগ্রহ নিয়ে
বারবার টিভির স্ক্রিনে বলা সেই মেয়েটির দিকে তাকিয়ে আছে এবং কথাগুলোকে মন দিয়ে শ্রবণ করছে। সাংবাদিক মেয়েটা তার গোলাপি রঙের দুই ঠোঁট জোড়া বারবার নাচিয়ে বলে ওঠে, আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ, বাংলাদেশ থেকে হারিয়ে গেল আরও এক প্রকাশিত অজানা ও ভয়ঙ্কর এবং আন্ডারওয়ার্ল্ডের সাইবার ওয়ার্ল্ডের নেট দুনিয়ায় কালো রাজা ফাহিম চৌধুরীর অস্তিত্ব। গতকাল রাতে আমাদের এক গোপন গোয়েন্দা সিকিউরিটি অফিসার জানিয়েছেন যে কে বা কারা যেন গতকাল রাতে বেশ কয়েকজন একই সাথে মিলে অজানা অপ্রকাশিত যার কোনো অস্তিত্ব পাওয়া যায় তার উপস্থিতি টের পাওয়া যায় না এবং সবার কাছে যে একটা আতঙ্ক, সে আতঙ্ক ফাহিম চৌধুরীকে কে বা কারা খুব নৃশংসভাবে মেরে ভাসিয়ে দিয়েছে অজানা কোনো গন্তব্যে। গোপন সূত্রে এক প্রতিবেদনে পাওয়া গেছে তারই দলের বেশ কিছু ছেলেপেলে এই কাজের সাথে জড়িত আছে। নিজেদের সিংহাসন পাওয়ার জন্য দেশের সবচেয়ে বড় বিশ্বজুড়ে আন্ডারওয়ার্ল্ডের এবং নেট দুনিয়ায় কালো রাজা ফাহিম চৌধুরীকে মেরে ফেলেছে। তবে এর সাথে কে কে জড়িত আছে তা বুঝতে পারছে না এবং তার চলার পথে জীবন সঙ্গিনীকে জেসমিনকেও মেরে ফেলেছে তারা। যেখানে বাংলাদেশের ইন্টেলিজেন্স অফিসারগুলো তার সাথে শুধুমাত্র একবার সাক্ষাৎ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, তাকে দেখবার জন্য, তার অস্তিত্ব অনুভব করার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু এই অস্তিত্বহীন ফাহিম চৌধুরীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সে যখন কোনো জায়গায় ঝড়ের বেগে চলে আসে এবং সিডর আইল্যান্ড এমনকি বিদ্যুতের গতিতেও চলে যায়। বাংলাদেশে নতুন করে রূপ পরিবর্তন হতে চলেছে। যেখানে বাংলাদেশকে এক অন্যতম জায়গায় নিয়ে গিয়েছিল এই ফাহিম চৌধুরী, সেই জায়গা থেকে কি বা আবারও নেমে আসবে বাংলাদেশ? যেখানে বাংলাদেশের দিকে বড় বড় হ্যাকাররা এমনকি আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিমিনাল এবং বাংলাদেশের শত্রুরা চোখ তুলে তাকাতেও ভয় পেত, সেই জায়গা কি এখন তারা নতুন করে আবার তাদের খেলা শুরু করবে? কি হতে চলেছে পরবর্তী এই বাংলাদেশের ভবিষ্যৎবাণী? চলুন তাহলে পরবর্তী খবর দুপুর 2টায় শোনার জন্য আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত রোমাঞ্চকর খবর দেখার জন্য সাথেই থাকুন। টিভির স্ক্রিনে বলা কথাগুলো শুনি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ে সাধারণ মানুষও উপস্থিত থাকার সকলেই। খবরটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দ্রুত খবরটা ভাইরাল হয়ে পড়ে। যে এই খবরটা প্রচার করছে তারও মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং রেকর্ড করা ব্রেক ভিউজ হচ্ছে। চারিদিকে শুধু এই একটাই খবর, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কবাদী হাইনাকে তারই দলের বেশ কিছু সদস্য খুব নিঃস্ব স্বভাবে হত্যা করেছে তার প্রিয় ভালোবাসার মানুষ জেসমিন চৌধুরীকে। চারিদিকে আতঙ্ক পড়ে গেছে। বাংলাদেশের বেশ কিছু গোয়েন্দা বিভাগের গোয়েন্দা অফিসার বেশ কয়েকটা কমিটি বৈঠক গঠন করেছে, কেননা বাংলাদেশের একটা বড় দল নিয়ন্ত্রণ করত এই ফাহিম চৌধুরী। এই ফাহিম চৌধুরী ছিল বলে বাংলাদেশের বেশ খানিকটা বিপদের ঝুঁকি কম ছিল, কিন্তু এই ফাহিম চৌধুরীকে কেউ বা কারা গোপনে হত্যা করার কারণে নতুন করে বাংলাদেশের উপরে আক্রমণ হতে পারে বলে ঝুঁকির মুখে আছে বাংলাদেশের বেশ কিছু গোয়েন্দা বিভাগের অফিসার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এবং বাংলাদেশের বেশ কিছু সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক কর্মকর্তার সাথে জনপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে বৈঠক চলছে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে এই খবরটা টিভির সামনে নাসিম নামের সেই ছেলেটা দেখার সাথে সাথে তার হাতে থাকা চায়ের কাপটা ফ্লোরে পড়ে যায়। চমকে ওঠে নাসিম নামের ছেলেটা, সাথে সাথে চিৎকার করে বলে ওঠে, রিয়াজ, শামীম ইরফান জিলান কোথায় রে? দ্রুত তোরা এখানে আয়, দেখ টিভি স্ক্রিনে সাংবাদিক এসব কি বলছে। নাসিম নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে উপরে থাকা রিয়াজ, শামীম, ইরফান, জিলান দ্রুত নিচে নেমে আসে এবং হাঁপাতে থাকে। নাসিম নামের ছেলেটা চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় টিভির দিকে তাকাতে। টিভির দিকে তাকিয়ে তো তারা অবাক হয়ে যায়, কেননা টিভির স্ক্রিনে তাকিয়ে তারা আটকে ওঠে। টিভির স্ক্রিনে থাকা ডানা কাটা পরি মেয়েটা সাংবাদিকের স্টুডিওতে বসে নিজের গোলাপি রঙের ঠোঁট জোড়া নাচিয়ে বলে ওঠে, দেখা যাবে না,
আর এই শহরে মিলবে না ফাহিম চৌধুরীর অস্তিত্ব। মিশিয়ে দিয়েছে তারই দলেরই বেশ কিছু সঙ্গী সাথীরা, গোপনে তাদেরকে হত্যা করে ভাসিয়ে দিয়েছে যশোর গঙ্গা নদীর অস্তিত্বে। তারই একটা গোপন ফুটেজ শীতের এই কুয়াশাতে তুলে ধরেছে আমাদেরই এক সাংবাদিক কর্মকর্তা। তারই ফুটেজ দেখাচ্ছে আপনাদের মাঝে। এই বলে সাংবাদিকের সেই গোপন ফুটেজ দেখাতে থাকে। মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনপ্রিয় এফ এবং চ্যানেল সহ জনপ্রিয় ফেসবুকে। অন্যদিকে এই দৃশ্যটা দেখার সাথে সাথে আকাশ ভেঙে মাথায় যেন বজ্রপাত হয়। রিয়াজ বলে ওঠে, এটা কি করে সম্ভব? আমরা যে তাদেরকে হত্যা করেছি এটা কিভাবে প্রকাশ হয়ে গেল? দেখে বোঝা যাচ্ছে এটা কোনো সিসিটিভির ফুটেজ। আমরা তাদেরকে যেখানে হত্যা করেছিলাম সেখানে হয়তো সিসিটিভির ফুটেজ ছিল, আর আমরা সেটা লক্ষ্য করিনি। আসলে প্রচণ্ড সেই কুয়াতে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। দেখো, এত ভয় পাওয়ার এখন কোনো কিছু হয়নি। আর আমরা যদি ধরা পড়ি, আমাদের বের করানোর জন্য তো শাহরিয়ার ভাই আছে। কেন আমরা তো এসব কিছু করেছি তার কথা দেই। তার থেকেও বড় কথা হলো এখানে উল্লেখ করা হয়নি আমাদের নাম, আমাদের পরিচয় শুধু বলা হয়েছে। তারই দলের মানুষজন হত্যা করেছে তাকে, তাই এত টেনশন করার কিছুই হয়নি, এত ভয় পাওয়ার কিছুই হয়নি। আমি শাহরিয়ার ভাইয়ের সাথে কথা বলছি। তারপর রিয়াজ নামের সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর সবাই ওখানে ভিডিও দেখতে থাকে, সাংবাদিকের বলা কথাগুলো শুনতে থাকে। অন্যদিকে 5 তলা ভবনের উপর একটা বৈঠক বসেছে। বেশ কিছু ইন্টেলিজেন্ট অফিসার এবং গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তারা একসাথে বৈঠক করছে। উপস্থিত থাকা সেখানে ইন্সপেক্টর মাইশা চৌধুরী বলে ওঠে, আপনারা এতজন আছেন, তারপরও এখনো আপনারা বুঝতে পারলেন না কে বা কারা জড়িত আছে? দেখুন ফাহিম চৌধুরী, সে যত বড় অপরাধ করুক, তিনি কিন্তু বাংলাদেশের একজন রক্ষকের দায়িত্ব পালন করছিলেন। ওনার যত ম্যাগাজিন আমি পড়েছি, তাতে একটা ম্যাগাজিনেই শুধু মিসিং করা হয়েছে। সেটা হলো ওনার খুন করার স্টাইল, ওনার হাঁটা চলার স্টাইল। মানে ওনাকে চিনতে পারবো এমন কোনো একটা ম্যাগাজিন ছিল যে ম্যাগাজিনটা নিরুদ্দেশ। বাকি সব ম্যাগাজিন আমি পড়েছি, সেখানে স্পষ্ট লেখা আছে তিনি কখনো অন্যায়কে সমর্থন করেনি, তবে অন্যায়কে দমন করতে তিনিও অন্যায় করেছেন। পুরো শহর তলপাড় শুরু হয়ে গেছে। শহরটা থমকে আছে, কেননা নতুন করে এই শহরে কি হতে চলেছে সবাই তাই আটকে আছে। যশোর শহর এমনিতেই অন্যরকম, তাই বাংলাদেশের অন্যতম এই শহরে কি হতে চলেছে? নতুন করে রূপ পরিবর্তন নাকি নতুন কোনো ঝড়? উপস্থিত থাকা আরও বেশ কিছু অফিসার কথা বলতে থাকে, তাদের প্রেজেন্টেশন দিতে থাকে। এমন সময় উপস্থিত থাকা শ্রাবন্তী নামের এক অফিসার বলে ওঠে, ম্যাম, আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছি, খবর লাগিয়েছি যে এই হত্যাকাণ্ডের পেছনে কারা কারা জড়িত আছে। তবে হ্যাঁ, একটা ম্যাগাজিনে পড়েছিলাম তার সব কাছের এবং জনপ্রিয় বেশ কিছু ছেলেপেলে আছে, যাদেরকে ধরতে পারলে বুঝতে পারবো এসবের পেছনে কারা জড়িত আছে। জি ম্যাম, আমিও বেশ খানিকটা তাদের কথা শুনেছি। গ্যাংস্টার ফাহিম চৌধুরী, যে কিনা পৃথিবীর সবচেয়ে বড় আত্মঘাতী এবং আন্ডারওয়ার্ল্ডের বিশ্বকাপড় মাফিয়া গ্যাংস্টার, সে কখনো নিজে অপারেশনে খুব বেশি যেত না, যেহেতু তার চেলাপেলা। তাদের মধ্যে ছিল রিয়াজ, শামীম, ইরফান, নাসিম, এমনকি জিলান। এরাই হচ্ছে তার ডান হাত। বিভিন্ন অপারেশনে এরা সর্বপ্রথম মিশন সাকসেসফুল করত। ঠিক আছে, কাজ হয়ে যাবে। চারিদিকে আমাদের গোয়েন্দা বিভাগের বিভিন্ন কর্মকর্তা খোঁজখবর নিচ্ছে। তারপর এক এক করে 5 তলা ভবনের সেই মিটিং রুম থেকে বেরিয়ে পড়ে অসংখ্য অফিসার। আপনারা ভাবছেন কে এই অচেনা ও প্রকাশিত ভয়াবহ আতঙ্ক এবং আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ গডফাদার, সাইকো সুপার ক্রিমিনালদের রাজা এবং অপরাধীদের বস ফাহিম চৌধুরী?
কে কোথা থেকে এর ওই ফাহিম চৌধুরী সবটা জানতে পারবেন। আমাদের এই রহস্যময় আজকের এই মাফিয়া রিলেটেড গল্প থেকে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অফিসারগুলো এক এক করে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। এই 3 দিনে বেশ খানিকটা থমকে আছে পরিবেশটা। শহরের পরিস্থিতি কেমন যেন পাল্টে যেতে শুরু করেছে। যেখানে সেখানে এখন থেকে হচ্ছে চুরি ডাকাতি এবং হালকা মানুষ গুম হওয়ার রহস্য শোনা যাচ্ছে। বিভিন্ন টেলিভিশনের পর্দায় সাংবাদিকের প্রতিবেদন। মানুষজনও কেমন যেন একটু ভয় ও আতঙ্ক রয়েছে। আইন প্রশাসন বাহিনী পুরো সাপোর্ট দিচ্ছে যশোর শহরকে। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। এই 10 দিনে বেশ কয়েক জায়গায় লাশের সংখ্যা বেড়েছে, হচ্ছে নারী ও শিশু পাচার, সাথে বেড়েছে ড্রাগস স্মাগলিং পাচার। দিন দুপুরে হচ্ছে ছিনতাই, হচ্ছে মানুষ খুন। দেখতে দেখতে পুরো একটা মাস কেটে যায়। একটা মাসে শহরের প্রস্তুতি এবং দেশের পরিস্থিতি পাল্টে গেছে বিভিন্ন শিক্ষা সিস্টেম, সাথে পাল্টে গেছে বিভিন্ন শিল্প কারখানার পরিস্থিতি। পায়ে পা তুলে মদের গ্লাস সামনে রেখে বেশ কয়েকজন গোল করে মিটিং করছে একটা ক্যাবিনে বসে। এমন সময় সেখানে উপস্থিত হয় এক কালো মুখোশধারী শুটবুট পরিহিত কালো রঙের এক বহুরূপী মানুষ, যাকে দেখে উপস্থিত থাকা সকলে দাঁড়িয়ে যায়। লোকটা মুচকি হেসে বলে ওঠে, হাই গাইস, কি অবস্থা সবার? হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে এলাম তোমাদের মাঝে। কেমন চলছে এই শহরের তোমাদের রাজত্ব? লোকটা কথাটা বলার সাথে সাথে চেয়ারে বসে পড়ে, সাথে সাথে এক অট্ট হাসিতে মেতে ওঠে। সকলে লোকটা তার পরনে থাকা কালো রঙের মাস্কটা খুলে ফেলে, পায়ে পা রেখে একটা কালো ব্র্যান্ডের সিগারেট জ্বালায়, তারপর আবার বলে ওঠে, এই 1 মাসে শহরের রং বদল করে দিয়েছ তোমরা। ভেরি ইন্টেলিজেন্ট। দুবাই এবং আমেরিকা থেকে কালকে বড় বড় 2 বিজনেসম্যান আমাদের মাঝে আসতে চলেছে। তাদের সাথে ডিলটা ফাইনাল হলে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ডলার বিজনেসের কোটিপতি হয়ে যাব। এ কথা শুনে তাদের মধ্যে থেকে উপস্থিত থাকা রিয়াজ বলে ওঠে, ভাই, শহরের পরিস্থিতি কিন্তু এখনো আমাদের নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় খুন আর সাথে অপহরণও বেড়ে গেছে। পুলিশ বাহিনীও সতর্ক হয়ে গেছে ভাই। ফাহিমকে এই জগৎ থেকে আমি সরিয়ে দিয়েছি, তাহলে ওর মতো একজন ভয়ঙ্কর মানুষকে যদি আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি, তাহলে এই আন্ডারওয়ার্ল্ডকে নিজের হাতে আনতে বেশিক্ষণ সময় লাগবে না। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে আমাদের কন্ট্রোলে আছে। আমরা এখানে সবচেয়ে বড় রাজত্ব করছি। সত্যি কথা বলতে ফাহিম ভাই যতদিন বেঁচে ছিল ততদিন আমরা এই জগৎটাকে এত সুন্দর করে উপভোগ করতে পারি। কিন্তু এখন উপভোগ করতে পারবে। আমার কথা মতো চলে তোমরা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে তোমাদের রাজত্ব করতে পারবে। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করেই নাসিম সে মুচকি হেসে বলে ওঠে, সব তো ঠিক আছে ভাই, কিন্তু এখনো কেন জানি না আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে ফাহিম ভাই মরে গেছে। সাথে জেসমিন আপু, এই 2 জন মানুষ এত সহজে মরে গেলেও আমি বিশ্বাস করতে পারছি না। কেন জানি না আমার মনে হচ্ছে ফাহিম ভাই এখনো বেঁচে আছে, সাথে বেঁচে আছে জেসমিন। তারা ফিরে আসবে আমাদের নতুন করে এই শহরে। তুই কি পাগল হয়েছিস? আজকে তাদের মারা 2 মাস হয়েছে। পুলিশ আমাদের কোনো কিছুই করতে পারেনি। আর তা কি না এই 2 মাস পর ফিরে আসবে? আশা হলে এতদিনে সে ফিরে আসতো। দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। তবে আমি এখনো বিশ্বাস করি এবং মনে করি যে ফাহিম ভাই মরেনি, বেঁচে আছে, এবং সে তার প্রতি অন্যায় এবং প্রতিশোধ নেয়ার জন্য ফিরে আসবে নতুন করে এই যশোর শহরে। নাসিমের কথাটা সবাই মিলে উড়িয়ে দেয়। তারপর যে যার মতো কথা বলতে থাকে, আড্ডা দিতে থাকে, বিজনেস নিয়ে কথা বলতে থাকে। এভাবে দেখতে দেখতে 5 মাস কেটে যায়।
এই 5 মাসে শহরের পরিস্থিতি পুরো পাল্টে গেছে, হয়ে গেছে সমাজটা অন্যরকম। মোটামুটি দেশটাই চেঞ্জ হয়ে গেছে। আজকে 6 মাস হয়ে যাচ্ছে ফাহিম মরার এবং তার সহধর্মিণী জেসমিন চৌধুরী। অবাক করার বিষয় হচ্ছে মৃত্যুর পরও তাদের অস্তিত্ব পাওয়া যায়নি তাদের চেহারার আকৃতি বা তাদের বর্ণনা। সকালের এই সুন্দর পরিবেশে মানুষজন ছুটে চলেছে নিজেদের গন্তব্যে, কেউ বা আড্ডা দিচ্ছে নিজেদের চায়ের দোকানে। এমন সময় সেই সাংবাদিক বলে ওঠে আবার নতুন করে, বিগত 6 মাস হয়ে গেছে গ্যাংস্টার ফাহিম চৌধুরীকে হত্যা করার পেছনে তারই দলের সদস্যরা জড়িত আছে। বিশ্বাসঘাতকতা করেছে তারই দলের বেশ কিছু প্রিয়জন, আপনজন। কিন্তু এই 6 মাসে অনেক জায়গায় হয়েছে মার্ডার, হয়েছে নারী পাচার, হয়েছে বিভিন্ন মাদক ব্যবসা। কিন্তু এখন থেকে বাড়ছে খুন, বাড়ছে আতঙ্ক, পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় লাশ, সাথে গুম হচ্ছে বিভিন্ন মানুষ। চলুন তাহলে নতুন কোনো প্রতিবেদন আপনাদের ঘুরিয়ে আনি। সময়টা বদলে গেছে, পাল্টে গেছে দেশের পরিস্থিতি। শহরে বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ। তার চেয়ে আতঙ্ক দুপুরে প্রকাশে যেখানে সেখানে বেড়ে গেছে মানুষের গুম, সাথে শুরু হয়েছে কিডন্যাপিং। পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় রক্তাক্ত মানুষের লাশগুলোকে প্রায় কয়েক খণ্ড করে আকৃতি দেওয়া হয়েছে। গ্যাংস্টার ফিরে এসেছে নতুন করে, নতুন রূপে, নতুন শহরে নিজের রাজত্ব করতে। চিঠিতে লেখা আছে, চলে এলাম তোমাদের মাঝে নতুন করে রাজত্ব করব বলে। নিজেদেরকে আমার সামনে তৈরি করতে প্রস্তুতি নিয়ে এক এক করে ধ্বংস করব তোদেরকে, রাজত্ব করব নিজের আবার নতুন করে। তোদের ভোগ ফল করতে হবে তোদের কৃতকর্মের জন্য, তোদের কৃতকর্মের। তোরা যা অন্যায় করেছিস আমার সাথে, এর প্রতিশোধ নেব। এক এক করে ধরবো আর মারবো, কাটবো আর ফেলবো তোদের প্রত্যেকটাকে। প্রতিবেদনে এইটুকুই লাশের পাশ থেকে পাওয়া গেছে চিঠিতে। তবে কি ফিরে এসেছে এই 6 মাস পরে নতুন করে ফাহিম চৌধুরী নামে সে আতঙ্কবাদী? তাহলে কি এবার নতুন করে আবার পরিবর্তন হতে চলেছে শহরের এই রূপ? কথাগুলো বলে টিভির স্ক্রিন থেকে সরে যায় সেই সুদর্শন মহিলাটি। অন্যদিকে খবরটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ার বিভিন্ন কালো দুনিয়ার আউটসাইডে এবং বিভিন্ন জনপ্রিয় অ্যাপস এবং জনপ্রিয় সামগ্রিক পেপার পত্রিকাতে। কোনো হিসাব মেলাতে পারে না, কেননা দিন দিন বাড়ছে খুন হচ্ছে, মানুষ গুম পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে তাদের রক্তাক্ত দেহ। তবে কি ফিরে এসেছে নতুন করে এই জগতে আবার সেই অজানা অপ্রকাশিত কুয়াশা ধোয়া কালো আধারের অন্ধকার, সেই অজ্ঞাত মানুষ রাফিয়ান জগতে সাইকো সুপার গ্যাংস্টার? সন্ধ্যা 7টা, আকাশের রং বেরঙের তারা, সাথে উঠেছে চাঁদ, খোলামেলা নিস্তব্ধ। কেননা এমনিতেই ঢাকা শহর খুবই জমজট, অন্য সাইডে শুধু ফাঁকা। ঠিক যশোর আজকে কেমন যেন নিস্তব্ধ ও শুনশান নীরবতায় আসে। দেখতে দেখতে বেশ অন্ধকার হতে শুরু করেছে। এমন সময় ভার্সিটির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় একটা পাগলকে। চুলগুলো এলোমেলো, মুখে খোঁচা খোঁচা ইয়া বড় লম্বা দাড়ি, পরনে ময়লাযুক্ত ছেঁড়া পোশাক, শরীরের অনেক ময়লার সাথে হাত পায়ের নখগুলো বড়। কেমন যেন অদ্ভুত এক পাগল। রাস্তার এদিক ওদিক হেলতে দুলতে কাগজ, পলিথিন, বিভিন্ন কিছু একত্রিত করছে। মাঝে মধ্যে নিজেই কি যেন গেয়ে উল্লাসিত হয়ে ওঠে। ভার্সিটি থেকে পায়ে হেঁটে নিজের মতো করে এগিয়ে চলছে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। এমন অবস্থায় 6তলা ভবনের উপর থেকে নাসিম বের হয়ে গাড়িতে চড়তে যাবে, এমন সময় হঠাৎ করে তার সামনে পাগল এসে দাঁড়িয়ে পড়ে। পাগলটাকে দেখে নাসিম বলে ওঠে, পাগলটা কোনো কথা বলে না, নিজের মতো করে হেসে চলেছে। নাসিম আবার বলে ওঠে, পাগলটা কোনো কথা বলে না, শুধু মুচকি হেসে চলেছে। নাসিম রেগে মেগে একাকার। পাগলটা কে? এক ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার কারণে পাগলটা পড়ে যায়। যখন নাসিম গাড়িতে চড়তে যাবে, এমন সময় হঠাৎ করেই নাসিম তার সামনে দেখতে পায় আন্ডারওয়ার্ল্ডের মোস্ট কিং অফ সাইকো সুপার ফাহিম চৌধুরীকে।
ফাহিম চৌধুরীকে দেখার সাথে সাথে চোখগুলো বড় বড় হয়ে যায়, শরীর থেকে আত্মাটা পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে জিন্দা এক মোর লাশ হয়ে যায়। নাসিম নাসিম ভয়ে ভয়ে বলে ওঠে। কথাটা শুনে হাসতে থাকে পাগলের মতো, যেন কি এক ঘটে গেছে কাল্পনিক ঘটনা। তার সামনে ফাহিম নামের সেই অজানা আগন্তুক বলে ওঠে, তোরা এই ফাহিম চৌধুরীকে এত সহজে মেরে ফেলবি তোরা ভাবলি কি করে? যেখানেই ফাহিম চৌধুরীকে আজ পর্যন্ত কেউ দেখেনি, সেখানে তোরা ফাহিম চৌধুরীকে মেরে ধুলোর সাথে মিশিয়ে দিবি, সেটা তোরা ভাবলি কি করে? নাসিম এখনো বিশ্বাস করতে পারছে না যে স্বয়ং তার সামনে ফাহিম চৌধুরী দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতর থেকে বের হয়ে এসে গাড়ির সামনে এসে দাঁড়ায় দুইজন ব্যক্তি, মুখোমুখি দাঁড়ায়। নাসিম বলে ওঠে, তোদের এক এক করে মারবো বলে আমি এই জায়গায় এসেছি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি অন্যায়ের প্রতিশোধ নিতে। ভাই আমাকে ছেড়ে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। করতে চাসনি, কিন্তু তুই আমার সাথে বেইমানি করেছিস, এর শাস্তি তো তোকে পেতে হবে। তোরা জেনে শুনে নিজেদের মৃত্যুটাকে ডেকে আনবি। তোরা জানিস না আমি কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস। আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বাসঘাতক এবং প্রতারকদের আমি কখনোই ছাড়ি না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সেই শাহরিয়ারের সাথে তোরা হাত মিলিয়েছিস। আমার প্রিয়, তোমাকে তোরা হত্যা করেছিস। ভাই আমি আপনার পায়ে ধরি, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমাকে একটা সুযোগ দিন। সারা জীবন আপনার গোলামি করব, কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করব না। যারা এই ফাহিম চৌধুরীর সাথে একবার বিশ্বাসঘাতকতা করে, তারা পৃথিবীর বুকে বেশি দিন টিকে থাকতে পারে না। তোরা আমার প্রিয়, তোমাকে যন্ত্রণা দিয়ে আমার চোখের সামনে হত্যা করেছিস, আমার ভালোবাসাকে টুকরো টুকরো করেছিস। তোদেরকে যন্ত্রণা না দিয়ে এই পৃথিবীতে রেখে আমি একাই চলে যাব পরপারে। নাসিম নামের ছেলেটা হয়তো আরও কোনো কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু চোখের পলকের নিমিষেই ঝড়ের বেগে বিদ্যুতের গতিতে ফাহিম কোথা থেকে একটা ধারালো ব্লেড দিয়ে দুই ঠোঁট কেটে রাস্তার মাঝে ফেলে দেয়। তাজা গাঢ় লাল রক্ত অঝরে ধারায় পড়তে থাকে। রাস্তার উপরে ঠোঁট জোড়া লাপালাপি শুরু করেছে। নাসিম কাটা ঠোঁট নিয়ে সেখানে লাপালাপি শুরু করেছে। কোনো রকম কথা ছাড়াই একের পর এক ও অত্যাচার করতে থাকে। খোলামেলা রাস্তার মাঝে গাড়ির সামনে বেঁধে ফেলে নাসিমকে, আর বলে ওঠে ফাহিম, আমার খুব কষ্ট হচ্ছে তোর জন্য, যে তোকে এতটা যন্ত্রণা দিব, যে তোর যন্ত্রণা দেখে তোর বাকি সঙ্গীরা এমনিতেই তাদের মৃত্যুটাকে স্মরণ করবে। কথাটা বলার সাথে সাথে বক্স থেকে একটা ধারালো ব্লেড বের করে তারপর সম্পূর্ণ মাথাটা কামিয়ে ফেলে। এরপর চোখে এক আঠালো গাম লাগিয়ে দেয়, যাতে সম্পূর্ণ চোখ মেলে রাখে এবং নিজের যন্ত্রণা নিজের চোখে দেখতে পারে। তারপর একটা প্লাস দিয়ে নাসিমের হাত ও পায়ের নখ উপরে ফেলে, তারপর দুই হাত কেটে ফেলে। একটা ধারালো ব্লেড দিয়ে ঘাড় থেকে পা পর্যন্ত ফ্রাই করে ফেলে। তারপর সেই কাটার স্থানে লবণ এবং ব্যাসার্ধ কেমিক্যাল, রাসায়নিক অ্যাসিড এবং কিছু কাঁচামরিচের লঙ্কা লাগিয়ে দেয়। তারপর সেলাই করে দেয়, রাস্তার উপরে ছটপট করতে থাকে। নাসিমের ঠোঁট জোড়া কেটে নেওয়ার কারণে সে কথা বলতে পারে না। কথা বলতে তার ভীষণ কষ্ট হচ্ছে। এরপর তার শরীরের ভিতর কয়েকটা মাইক্রোফোন সেট করে দেয়। তারপর এলো পাতাড়ি একটা লোয়ার বেল্ট দিয়ে তাকে আঘাত করতে থাকে। ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীরটা, যেখানে সেখানে বেল্টের আঘাত পড়েছে, সে জায়গার মাংস খসে পড়েছে। মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে নাসিম। এরপর সেখানে একটা চিঠি ফেলে রেখে চলে যায় ফাহিম। অন্যদিকে চারিদিকটা অন্ধকার, কিন্তু আকাশে তারা মেলা বসেছে, সাথে চাঁদ তার সৌন্দর্য প্রকাশ করছে। অন্যদিকে নিস্তব্ধ শুনশান চাঁদের আলোয় অন্ধকার কেটে যায়। অন্ধকার বন্ধ একটা রুমটা কালো কুচকুচে অন্ধকারে ছেয়ে গেছে।
হঠাৎ কেউ রুমের ভিতর প্রবেশ করে হলদে রঙের লালচে একটা বাতি জ্বালিয়ে দেয়। সাথে সাথে অন্ধকার কেটে আলোকিত আলো ছড়িয়ে পড়ে পুরো রুমে। রুমের ভিতর চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একটা ছেলেকে। ছেলেটার চোখ মুখ কান নাক দিয়ে রক্ত গড়গড় করে পড়ছে। একটা চেয়ার নিয়ে ছেলেটার সামনে পায়ে পা রেখে বসে পড়ে পেছন থেকে একজন অশ্রু এনে দিয়ে বলে ওঠে, ম্যাম এই নিন, আপনার কথা মতো লোহাটাকে ভালো করে গরম করে লালাকৃতি আবর্ণ ধারণ করে এনেছি। খুব ভালো করেছো মেঘলা, তুমি আমার মনের মতো কাজ করেছো। এটাই তো আমি চাই, কারণ এই অস্ত্র দিয়েই তোর জ্ঞান ফেরাতে হবে। যেমন কাঁটা দিয়ে কাঁটাকে তুলতে হয়, ঠিক একইভাবে জানোয়ারদের জন্য জানোয়ারদের মতোই ব্যবহার করতে হবে। ম্যাম সব তো ঠিক আছে, কিন্তু এই লোহাটা দিয়ে আপনি কি করবেন? আর এই ছেলেটাকে তুলে আনতে বললেন কেন? সময় হলে বুঝে যাবে। সময়ই মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, সাথে বলে দেয় শুধু অপেক্ষা করতে হয় সঠিক সময়ের জন্য। এতদিন তোদের সময় ছিল, কিন্তু আজকে আমাদের সময় এসেছে, তাই আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। অজানা ব্যক্তিরা নিজেদের মধ্যে কথোপকথন করছে। অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে বাধা আসে একটি ছেলে। ছেলেটার এখনো জ্ঞান ফিরছে না, ভীষণ অবস্থা খারাপ। চোখ কান মুখ দিয়ে এমনকি শরীরে বিভিন্ন জায়গা থেকে গড়িয়ে পড়ছে তাজা গাঢ় লাল রক্ত। ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞানহারা অবস্থায় চেয়ারের উপরে বসে আছে জেসমিন নামের মেয়েটা, একটা ভয়ঙ্কর ও আতঙ্কবাদী হায়না, যার নাম শুনলে আবচা আবচা গডফাদার আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনালরা এমনিতেই ভয় পেয়ে যেত। সেখানে স্বয়ং অজানা একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রেখে তার সামনে জেসমিন দাঁড়িয়ে আছে। লালা আকৃতি আবর্ণ ধারণ করে লোহাটাকে আগুনে পুড়িয়ে পুরো লালা আকৃতি ধারণ করে সেই লোহাটাকে ছেলেটার হাতের তালুর উপর চেপে ধরে। সাথে সাথে ছেলেটা চিৎকার করে ওঠে। তার এই চিৎকারে যেন 3 তলা ভবনটা কেঁপে ওঠে। আকাশ বাতাস নদী নালা 7 সমুদ্রের ঢেউয়ের প্রচণ্ড শব্দকে হার মানিয়ে ছেলেটা চিৎকারটা যেন পৃথিবীর জড়বস্তুদের কাঁপিয়ে তোলে। এরপর অপর হাতে সেই লোহার গরম লোহাটা ঢুকিয়ে দেয় হাতের তালুর মধ্যখানে। হাতের তালুর এই ফোর উপর হয়ে বেরিয়ে গিয়ে ফ্লোরে গিয়ে গেঁথে যায়। ছেলেটা আবারও চিৎকার দিয়ে বলে ওঠে, কে তোমরা? তোমরা আমাকে মারছো কেন? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা আমাকে তুলে এনেছো কেন? ছেলেটার এরকম কথা শুনে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। হাসতে থাকে সবাই মিলে পাগলের মতো করে, যেন কি একটা জোকারের মতো বলে ফেলেছে। ছেলেটি, হ্যাঁ এই ছেলেটি আর কেউ না, ছেলেটি হচ্ছে জিলান। জিলানকে তুলে এনেছে কেউ বা কারা অজানা কিছু ব্যক্তি। জিলান আবারও বলে ওঠে, কে তোমরা? কেন আমাকে তুলে এনেছো? তোমাদের পরিচয় কি? তোমাদের কি চাই আমার কাছে? আমাকে ছেড়ে দাও। তোমরা জানো না তোমরা কার সাথে পাঙ্গা নিয়েছো। জিলানের মুখে এরকম কথা শুনে সবাই এবার রহস্যময় এক হাসি দেয়। তারপর মুচকি হেসে সামনে বসে থাকা কালো মুখোশধারী মেয়েটি বলে ওঠে, তাই নাকি? ঠিক আছে, শুনি তাহলে। আমরা কার সাথে পাঙ্গা নিয়েছি যে কিনা আমাকে হুমকি দিচ্ছে? এই জেসমিন চৌধুরীকে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা জিলান নামের ছেলেটি জেসমিন চৌধুরীর নামটা শোনার সাথে সাথে কেমন যেন এক অন্যরকম হয়ে ওঠে। সাথে সাথে কলিজার পানি শুকিয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, শ্বাসনালীটা যেন বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে যেন ভীষণ কষ্ট হচ্ছে। তার খুব পরিচিত এই নামটি জেসমিন চৌধুরী। জেসমিন চৌধুরী নামটা শোনার সাথে সাথে কপাল বেয়ে গাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরতে থাকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা ভীষণ ভয় পেয়ে গেছে। এটা দেখে আবারও মুচকি হেসে জেসমিন নামের আতঙ্কবাদী ভয়ঙ্কর মেয়েটি বলে ওঠে, কি রে, কি হলো? বলবি না তোর পরিচয় কি? আমি তো তোর সামনে বসে আছি, জেসমিন চৌধুরী, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এবং সাইবার ওয়ার্ল্ডের মোস্ট ক্রিমিনাল নেট দুনিয়ার কালো রাজা ফাহিম চৌধুরী এবং তার ওয়াইফ জেসমিন চৌধুরী। জেসমিন নামটা শোনার সাথে সাথে ছেলেটা কান্না করে ফেললে।
ছেলেটা নিশ্চিত বুঝে গেছে তার মৃত্যু অবধারিত, কেননা তার সামনে স্বয়ং জেসমিন দাঁড়িয়ে আছে, যাকে তারা মেরে ফেলেছিল খুব নৃশংসভাবে, পরিকল্পনা করে, বিশ্বাসঘাতকতা করে, আর প্রতিশোধ নিতে আবার নতুন করে ফিরে এসেছে জেসমিন চৌধুরী তার এই শহরে। জিলান বলে ওঠে, জেসমিন আপু, তুমি এখনো বেঁচে আছো? তুমি তাহলে মরনি? মারতে চেয়েছিলিস কিন্তু মারতে পারলে না। কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। কথাটা বলার সাথে সাথে ছেলেটার মুখের ভিতর একটা বাজ ঢুকিয়ে দেয়, জিহ্বাটাকে বের করে আনে। তার সেই লোহার গরম আগুনে গলানোর লোহাটা তার জিহ্বার উপরে চেপে ধরে, সাথে সাথে জিহ্বাটা পুড়ে গিয়ে কালো হয়ে যায়। জিহ্বার মধ্যে বড় বড় ফোসকা দিয়ে দেয়। না জিহ্বাটাকে ভিতর নিতে পারছে না, আর না জিহ্বাটা বাইরে বের করে রাখতে পারছে। ভীষণ কষ্ট হচ্ছে জিলানের, চিৎকার করতেও পারে না, কথাও বলতেও পারে না। এরপর জেসমিন বলে ওঠে, গরম লোহার শিকগুলো নিয়ে আয়, সাথে হাতুড়ি ও পেরেকগুলো নিয়ে আয়। সেদিন এরা আমাদের যন্ত্রণা দিয়ে প্রকাশ্যে রাস্তার মাঝে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। শুধু অর্থ, পাওয়ার, ক্ষমতা, এসব কিছুর জন্য তোরা আমাদের সাথে বেইমানি করেছিস। আর আমাদের সাথে বেইমানি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তোকে এখন বোঝাবো যন্ত্রণা দিয়ে। তোরা আমার ভালোবাসার মানুষ গডফাদার ফাহিম চৌধুরীকে আমার চোখের সামনে যন্ত্রণা দিয়ে মেরেছিস। তোদেরকে ছেড়ে দেবো কি করে? কথাটা বলে শেষ করতে পারে না, তার আগেই মেঘলা বেশ কিছু গরম লোহার শিক তার সামনে রাখে। তারপর সেই গরম লোহার শিকগুলো এক এক করে তার হাতে, পায়ে, চোখে, কানে, নাকে, মাথায়, শরীরে বিভিন্ন জায়গায়, এমনকি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঢুকিয়ে দেয়। সাথে সাথে সে জায়গাগুলো ছিদ্র হয়ে গরম লোহার শিকগুলো বেরিয়ে আসে, পুরো ছাই হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায় দেহগুলো। যন্ত্রণায় ছটপট করতে থাকে ফ্লোরের উপরে জিলান। এরপরে একটা ধারালো চাইনিজ রূপার তৈরি কুড়াল হাতে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে জিলান নামের ছেলেটিকে। মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হয়ে শরীরটা খণ্ড খণ্ড হয়ে যায়, টুকরো টুকরো হয়ে সাদা রঙের ফ্লোরটাতে লাল রঙে রক্তাক্ত হয়ে শরীরের টুকরোগুলো পড়ে আসে। এরপর চোখের ইশারা দেওয়ার সাথে সাথে মেঘলা সহ বেশ কয়েকজন টুকরোগুলো একত্রিত করে একটা পলিথিনে নিয়ে নেয়। তারপর সেখানে একটা মাইক্রোফোন সাথে একটা চিঠি রেখে ফেলে দিয়ে আসতে বলে। মেঘলা বলে ওঠে, ম্যাম, লাশটাকে কোথায় ফেলে আসবো? লাশটাকে আমাদের আড্ডাখানার মাঝখানে ফেলে দিয়ে আসবি, কেননা সেটাই হচ্ছে সবচেয়ে আতঙ্কের এবং ভয়ঙ্কর এক জায়গায়, যেখানে শুধু ভয়ঙ্কর মানুষই যেতে পারে ছদ্মবেশে। ঠিক আছে ম্যাম। তারপর মেঘলা জিলানের লাশটাকে নিয়ে বেরিয়ে পড়ে আমবাজারের উদ্দেশ্যে, কেননা সেখানেই তারা ছদ্মবেশে সবাই মিলে আড্ডা দিত। কিন্তু কেউ জানতো না যে এরাই হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের ফাদার। দেখতে দেখতে ফটফট হতে থাকে, সকাল হতে থাকে। আচ্ছা চলুন আপনাদের ঘুরিয়ে অতীত থেকে আসলে কে এই আন্ডারওয়ার্ল্ডের দুই ক্রিমিনাল, ফাহিম এবং জেসমিন। ফাহিম দেখতে 6 ফুট 6 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান, মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, 6 প্যাক, বড়ি তার থেকেও বেশি হতে পারে। ভীষণ শক্তিশালী একজন বীর পুরুষ, অসম্ভব সুন্দর। তার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে গল্পই শেষ করা যাবে না। জেসমিন 5 ফুট 6 ইঞ্চি, দেখতে অসম্ভব সুন্দর। সবচেয়ে সুন্দর চুলগুলো, তারপর তার চোখগুলো, তারপর তার গোলাপি পাপড়ির মতো ঠোঁটগুলো, হাত পা, শরীরের আকৃতি। একটা ছেলে যেমন প্রয়োজন ঠিক তেমনই অপরূপ সৌন্দর্য নিয়ে সুন্দরী হয়েছে আমাদের গল্পের নায়িকা জেসমিন। উজ্জ্বল ফর্সা, বিদেশিদের মতো গায়ের রং, চুলগুলো সিল্কি, বিভিন্ন স্টাইলিস্ট কালার করেছে চুলগুলো, চোখগুলো টানা টানা। খুব ছোট থেকে ফাহিম আর জেসমিন মানুষ হয়েছে। হ্যাঁ, তারা হচ্ছে রাস্তার পথশিশু। ছোটবেলায় তাদের রাস্তায় পরিচয় হয়, তারপর তারা ধীরে ধীরে
একসাথে বড় হয়। বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন সংগঠনের সাথে তারা জড়িয়ে পড়ে। তারা রাস্তায় মানুষ হয়েছে, তাই বিভিন্ন ক্রিমিনালের সাথে তাদের হাঁটাচলা ওঠা বসা ধীরে ধীরে বাড়তে থাকে। এক পর্যায়ে তারা হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিমিনাল, যাদের ধরাছোঁয়ার বাইরে, যাদের পরিচয়, যাদের অস্তিত্ব আজ পর্যন্ত কেউ পায়নি, তাদের দেখতেও পায়নি। পৃথিবীর কেউ জানে না যে আন্ডারওয়ার্ল্ডের, সাইবার ওয়ার্ল্ডের এবং নেট দুনিয়ার কালো রাজা সাইকো সুপার ফাহিম চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন চৌধুরী দেখতে কেমন, শুধু তার কাছের বেশ কয়েকজন বিশ্বস্ত মানুষ তাদের চিনত। তাছাড়া পৃথিবীর কেউই তাদের চিনত না। তারা ছিল খুব ভয়ঙ্কর একজন মানুষ। দিন দুপুরে প্রকাশ্যে মানুষকে খুন করে রাস্তার মাঝে ফেলে চলে যেত, কিন্তু তাদের পরিচয় এবং তাদের চিনত না বলে পুলিশ কোনো কিছুই করতে পারত না। এমনকি তারা অনেক মিশনে গিয়েছে, অনেক জায়গায় অনেক রকম মিশন সাকসেসফুল করেছে। যেখানে গিয়েছে সেখানে রক্তপাত ঝরিয়ে দিয়ে এসেছে। তাদের নামে পুরো আন্ডারওয়ার্ল্ড ভয়ে থরথর করে কাঁপে। ফাহিম চৌধুরী আর জেসমিন নামটা শোনার সাথে সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ বড় বড় গোয়েন্দা বিভাগের অফিসারও ভয় পেয়ে যায়। কেননা তারা জানে প্রকাশ্যে দিন দুপুরে যারা হত্যা করতে পারে, যাদের পরিচয় এখনো কেউ জানে না, তারা অনেক কিছু করতে পারে। এই আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার সবচেয়ে তিনজনের সাথে তাদের শত্রুতা অনেক বেশি। তাদের মধ্যে একজন হচ্ছে শাহরিয়ার, দ্বিতীয়জন হচ্ছে ইকবাল চৌধুরী, তৃতীয়জন হচ্ছে হাসি বেগম। এই তিনজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল এবং অপরাধী, যারা সমস্ত রকম অপরাধ করে। এদের কোটি কোটি টাকা রয়েছে এবং এদের অনেক কাজে বাধা দিয়েছে ফাহিম চৌধুরী ও তার স্ত্রী জেসমিন এবং তার পুরো গ্যাং। তাই তো তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। তারই দলের বেশ কিছু ছেলেপেলে বেইমানি করে তাদেরকে মেরে ফেলেছে। হাত মিলিয়েছে শাহরিয়ার, ইকবাল চৌধুরী এবং হাসি বেগমের সাথে। তাই তো প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে নতুন করা ফাহিম চৌধুরী ও জেসমিন চৌধুরী। মদের গ্লাস নিয়ে নর্তকীদের নাচ দেখছে আর মনের সুখে টাকা উড়াচ্ছে। পার্টিতে অনেক অনেক মানুষ এসেছে বড় বড় বিজনেসম্যান, সাথে এসেছে বিভিন্ন জনবল ব্যক্তিগণ। এমন সময় হাঁপাতে হাঁপাতে একটা ছেলে পার্টিতে প্রবেশ করে। ছেলেটার শরীর থেকে এখনো রক্ত ঝরছে। ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখে উপস্থিত থাকা সকলে চমকে ওঠে, বেশ খানিকটা ঘাবড়ে যায়। তাই ছেলেটার বস শাহরিয়ার বলে ওঠে, কিরে আলামিন, তোর কি হয়েছে? এভাবে হাঁপাতে হাঁপাতে কথা থেকে এলি, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আর আর আমার জিনিসপত্র সব ঠিক আছে তো? উত্তেজিত হয়ে কথাগুলো বলে ফেলে শাহরিয়ারের কাছেই দাঁড়িয়ে আছে ইকবাল চৌধুরী ও হাসি বেগম। ছেলেটা ভয়ে কথা বলতে পারে না, যেন সে আজরাইল দেখে এসেছে। চোখগুলো বড় বড় হয়েছে, শরীর থেকে রক্ত ঝরছে, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। শাহরিয়ার আবার বলে ওঠে, কিরে আলামিন, কি হয়েছে ভাই? বল আমায়। আমার সব কিছু ঠিক আছে তো? আমার 100 কোটি টাকা ঠিক আছে তো? আল আমিন নামের ছেলেটা হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে বলে ওঠে, ভাই ভাই, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমাদের সঙ্গী সাথীরা কেউ বেঁচে নেই। সবাইকে গলাকাটা মুরগির মতো জবাই করে রাস্তার মাঝে ফেলে রেখেছে। কারো শরীরের কোনো অস্তিত্ব নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই। ঘাসের বন্যা বইয়ে দিয়েছে রাস্তার মাঝে। আপনাকে খবরটা দিলাম ভাই, আমাদের 100 কোটি টাকা লুট করে নিয়ে গেছে গ্যাংস্টার ফাহিম চৌধুরী ও তার পুরো দল। কথাটা শোনার সাথে সাথে হাতে থাকা মদের গ্লাসটা পড়ে যায়। কেমন যেন হঠাৎ করে
হয়ে যায়, চোখগুলো লাল রক্তবরণ ধারণ করেছে, হাত ও পায়ের রগগুলো ফুলে উঠেছে। চিৎকার দিয়ে গলা ফাটিয়ে গগন কাঁপানো হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ফাহিম ফাহিম ফাহিম, এ ফাহিম আমার ঘুম কেড়ে নিয়েছে। এই কুত্তার বাচ্চাটার জন্য আমার দান্দা বন্ধ হয়ে যেতে শুরু করেছে। এই শালা গ্যাংস্টার আমার বেঁচে থাকা হারাম করে দিয়েছে। একে পৃথিবী থেকে এবার সরাতে হবে, না হলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। ঠিক বলেছিস শারিয়ার, অনেক হয়েছে গ্যাংস্টারের রাজত্ব। এবার আমাদেরকেই খেলতে হবে, তার সাথে তারই খেলাতে। কিন্তু কি আর করবেন আপনারা, আমরা তো তাকে কেউ চিনি না। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, যে দেখেছে সেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আলামিন, তুই কি তার মুখ দেখতে পাসনি? সে দেখতে কেমন? তুই তো সেখান থেকে বেঁচে ফিরে এসেছিস। না ভাই, আমি তার মুখটা দেখতে পারিনি। খুব ভয়ঙ্কর। এখনো আমার চোখের সামনে যেন তার লাল রক্তবর্ণ ধারণ চোখগুলো ভেসে উঠে, দেখতে ভীষণ ভয়ঙ্কর। ভয়ে এখনো যেন আমার কলিজা কাঁপছে। অদ্ভুত দানব আকৃতি তার চেহারা, তবে সে দেখতে। কথাটা বলতে যাবে, কিন্তু তার আগে স্লাইপার থেকে গরম একটা বুলেট এসে কপাল ভেদ করে দেয়ালে গেতে যায়। আলামিন নামের ছেলেটা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ করে এমন হওয়াতে পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। ভয়ে সবাই লুকিয়ে পড়ে। সবার কলিজার পানি শুকিয়ে গেছে। সবাই দূর থেকে লুকিয়ে সবটা দেখছে। বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে সবাই বেরিয়ে আসে, দেখে আলামিনের নিথর দেহটা পড়ে আসে। সবাই খোঁজাখুঁজি করে কিন্তু কাউকে দেখতে পায় না। শারিয়ার বলে ওঠে, এই ফাহিম গ্যাংস্টার খুব চালাক এবং চতুর একজন ব্যক্তি। একে ধরতে হলে তারই খেলাতে, তারই সাথে খেলতে হবে। সবচেয়ে তার কাছের জনপ্রিয় এমন বিশ্বাসের লোকদের আমাদের যে করে হোক হাতে করতে হবে, তবে আমরা এই গ্যাংস্টারকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে পারবো। আমরা তার আপনজনকে চিনব কিভাবে? তাছাড়া তারা যে আমাদের সাথে হাত মিলাবে, এটা কি গ্যারান্টি আছে? হাসি বেগম, টাকা 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 এমন একটা জিনিস যেটা মানুষকে অন্ধ করে দেয়। আর লোভ এমন একটা জিনিস যেটা মানুষকে হিংস্র বানিয়ে দেয়। চারদিকে আমি আমার লোকদের খোঁজাখুঁজির জন্য পাঠিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের মতো খোঁজ খবর নেন। ঠিক আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি, আপনি আপনার মতো খোঁজ খবর চালান। এমনকি খুব সাবধানে থাকতে হবে, কেননা বিপদ আমাদেরও আছে। কথাটা বলে বেরিয়ে যায়। সবাই শারিয়ার ভীষণ রেগে আসে। সে যে করেই হোক প্রতিশোধ নেবে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এই 2 দিনে অনেক মিশনে গিয়েছে, অনেক জায়গায় খুন করেছে, অনেক ফ্যাক্টরি আগুনে জ্বালিয়ে দিয়েছে। চলুন তাহলে টিভির স্ক্রিনের সাংবাদিক কি বলছে শুনে আসি। একের পর এক ধামাকা হচ্ছে বাংলাদেশের যশোর শহরে। যশোর শহরের রূপ পাল্টে দিয়েছে। পাওয়া যাচ্ছে একের পর এক লাশ, তাও আবার আন্ডারওয়ার্ল্ডে ক্রিমিনালদের। পাওয়া যাচ্ছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের। লাশের পাশেই পাওয়া যাচ্ছে গ্যাংস্টার ফাহিম ও তার গ্যাংয়ের পরিচয়পত্র। সরকারকে কিছু টাকা ট্যাক্স দিয়ে বাকি টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে এই গ্যাংস্টার। তবে সরকারকে ট্যাক্স দিতে ভুলে যায় না এই মাফিয়া গ্যাংস্টার। দেশ ও দেশের মানুষের প্রতি সহানুভূতি রেখে একের পর এক কুখ্যাত ক্রাইম করেই চলেছে এই সন্ত্রাসী ফাহিম গ্যাংস্টার, যার অস্তিত্ব, যার পরিচয়, যাকে আজ পর্যন্ত কেউ দেখেইনি। যদিও কেউ দেখেছে, তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেনি। জ্বালিয়ে দিচ্ছে একের পর এক অসাধু ব্যবসায়ীদের ফ্যাক্টরি। পুলিশ কাজ করছে, গোয়েন্দা বিভাগের অফিসার এই গ্যাংস্টারের সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন রকম উপায় বের করেছে, কিন্তু কোনোভাবেই সাক্ষাৎ মেলাতে পারে না এই গ্যাংস্টার ও তার সঙ্গী সাথীদের। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করুন www.bd.com। কথাগুলো বলে টিভির স্ক্রিন থেকে সরে যায় সুদর্শন মহিলাটি। দেখতে দেখতে অনেকদিন কেটে যায়। ফাহিম বসে আছে। এমন সময় জেসমিন এসে ফাহিমের কোলে
বসে আর বলে ওঠে, আচ্ছা ফাইন, আমরা কবে আমাদের এই মিশন শেষ করব? যতদিন পর্যন্ত অপরাধ দমন এবং নিজেদের আতঙ্ক ছড়িয়ে না দিতে পারছি ঠিক ততদিন পর্যন্ত। তোমার এই মিশনের চক্করে তুমি কিন্তু আমাকে সময় দিতে ভুলে যাচ্ছ। আমি কিন্তু আমার সময় আদায় করে ছাড়বো। কি বলো সুন্দরী তুমি এটা? তোমার জন্য আমার এই জীবন দিনরাত সব সময়, আর সেখানে তুমি কি না বলছো? হয়েছে হয়েছে, আর অভিনয় করতে হবে না। জানি আমি তুমি আমাকে সময় দিতে পারো না, কিন্তু এখন তোমাকে আমার একটি কিস করতে হবে। এখন যদি কেউ চলে আসে তাহলে কি হবে বলো তো? আসলে আসবে, তাতে কি হয়েছে? তুমি যেভাবে বলছো যেন তোমার ছেলে পেলেগুলো কোনোদিন বিয়ে করবে না। অবশ্য তুমি ঠিক বলেছো, কিন্তু সব আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও, আমি তোমাকে নিজেই দিচ্ছি। যেহেতু তুমি দিতে পারবে না, আমার সম্পত্তি আমি আদায় করে নিব। কথাটা বলার সাথে সাথে দুই ঠোঁট 4 ঠোঁটে রূপান্তর করে ফেলে। বেশ কিছু সময় এভাবে কেটে যায় দুজন দুজনকে আগলে ধরে মনের সুখে কিস করতে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে সেখানে এসে লজ্জায় টাসকি খেয়ে যায় রিয়াজ ও তার সঙ্গী সাথীরা। হঠাৎ করে রিয়াজ, ইমরান, শামীম, জিলান, নাসিম এদেরকে দেখে লজ্জায় দুজন দুজনকে ছেড়ে দেয় এবং তারা কোনো কিছু দেখেনি বলে তারাও মাথা ঘুরিয়ে নেয়। রিয়াজ বলে ওঠে, ভাই আমরা কিন্তু কিছুই দেখিনি, পরে আমাদের বলতে পারবেন না যে আমরা কিছু দেখে ফেলছি? হ্যাঁ, এই রিয়াজের বাচ্চা, তোর আসার সময় পেলি না? দেখছিস কতদিন পর আমি আমার স্বামীটাকে আদর করছি, তার মধ্যে তোর আসার সময় পেলি না? সরি আপু, আসলে বুঝতে পারিনি, ভুল সময়ে এন্ট্রি নিয়ে ফেলেছি, কিন্তু একটা খবর এনেছি। হ্যাঁ, কি খবর শুনি? দ্রুত বল, কি খবর? আর এখান থেকে দ্রুত যা। আচ্ছা ঠিক আছে, আগে আমাদের কথাটা শুনো তো, তারপরে না হয়। ঠিক আছে, দ্রুত বল। শাহরিয়ার ইকবাল, হাসি বেগম আমাদের খোঁজাখুঁজি শুরু করেছে, এমনকি অনেক টাকা ডোনেশন দিয়েছে। যদি আমাদের কেউ পরিচয় দিতে পারে তাদের কাছে, তাহলে প্রায় 300 কোটি টাকা পুরস্কার দেবে। অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসারগুলো আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তোরা এইটুকুতেই ভয় পেয়ে গেলি? তোদের সাথে কে আছে তোরা জানিস না? ফাহিম চৌধুরী ও তার স্ত্রী জেসমিন চৌধুরী। এই দুইজন মানুষ যতক্ষণ তোদের সাথে আছে, তোরা কোনো টেনশন করবি না। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা এখন গেলাম। হ্যাঁ, তারপর তারা চলে যায়। জেসমিন আবারও দুষ্টামি শুরু করে দুজন দুজনকে ভালোবাসার মধ্য দিয়ে সেই সময়টাই আগলে নিতে থাকে। দুজন দুজনকে আগলে নেওয়ার সাথে সাথে অতল সাগরে ডুব দিতে থাকে। ধীরে ধীরে ভালোবাসার সাগরে হারিয়ে যেতে থাকে দুজন দুজনে। ভালোবাসার মধ্য দিয়ে পার করে দেয় সময়টা। অন্যদিকে শাহরিয়ার ইকবাল, হাসি বেগম খবর পেয়ে যায়, পরিচয় পেয়ে যায় তাদের। বিজনেসের জন্য 3 দিনের সফরে গিয়েছে ফাহিম ও জেসমিন দুবাইয়ের উদ্দেশ্যে। 3 দিন সেখানে বিজনেসের কাজ শেষ করে ব্যাক করবে তারা। এরই মধ্যে দলের লিডার কর্মকর্তার দায়িত্ব পালন করছে রিয়াজ বসে আছে। হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো, এটা কি রিয়াজ বলছে? আমি শাহরিয়ান গ্যাংস্টার শাহরিয়ান বলছি। হ্যাঁ আমি রিয়াজ। আর তোর সাহস কি করে হয় তুই আমাকে ফোন করেছিস? তুই আমার নাম্বার পেলি কোথায়? হ্যাঁ, মন থেকে কোনো কিছু খোঁজার চেষ্টা করলে সেটা খুঁজতে কোনো সমস্যা হয় না, কথার কাজে আসে। কি কথা বলবি দ্রুত বল, কোনো সময় নেই তোর ফালতু কথা শোনার। ফোনের সাউন্ডটা বাড়িয়ে দে যেন সবাই শুনতে পাই। 1000 কোটি টাকা দেব, বিনিময়ে আমার কাজ করে দিতে হবে। উপস্থিত থাকা সবাই 1000 কোটি টাকা শোনার সাথে সাথে চমকে ওঠে। শাহরিয়ার আবারও বলে ওঠে, শুধু পৃথিবী থেকে তাদের বস ফাহিম ও তার স্ত্রী জেসমিনকে সরিয়ে দিতে হবে। আন্ডারওয়ার্ল্ডের অর্ধেক রাজত্ব তোদেরকে ছেড়ে দেব, আর অর্ধেক রাজত্ব আমি নিজেই করব। রাজি থাকলে দেখা কর। কথাটা বলার সাথে সাথে কলটা কেটে দেয়। হঠাৎ করে এমন অফার, কথাটা শুনি রিয়া সহ সবাই চমকে যায়। শামীম বলে ওঠে, 1000 কোটি টাকার সাথে অর্ধেক রাজত্বের রাজা হব আমরা।
কিন্তু এসব যদি ফাহিম ভাই জানতে পারে, আমাদের কচু কাটা করে মেরে ফেলবে। কতদিন আর ওর গোলামি করব? এবার নিজে কিছু করার সময় এসে গেছে। পৃথিবী থেকে ওদেরকে সরিয়ে দিয়ে নিজে রাজত্ব করতে হবে। তাহলে কি তোরা বলছিস ওদের সাথে হাত মেলাবো? পরেরটা পরে দেখা যাবে। আর এখন তাদের সাথে হাত মিলাতে হবে ভাই। দেশে ফিরে আসার সাথে সাথে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সাথে এত কোটি কোটি টাকার সম্পদ আমাদের হয়ে যাবে। রিয়ার সাথে সাথে ফোন করে। শারিয়ার ফোন রিসিভ করে, তারপর সবকিছু ঠিকঠাক করেন। দেশে ফিরলেই পৃথিবী থেকে সরিয়ে দিবে তাদের অস্তিত্ব। আজ দেশে ফিরছে ফাহিম ও তার স্ত্রী। দেশে ফিরতে রিয়াজ বলে ওঠে, ভাই আজকে একটা মিশনে যেতে হবে, প্রায় 700 কোটি টাকা পাচার হচ্ছে। সবকিছু তৈরি করো, আমরা এখনই বেরিয়ে পড়বো। তোমরা যাও, আমি বাসায় থাকি। শরীরটা ভীষণ ক্লান্ত এতটা জার্নি করে। ওকে, ঠিক আছে। রাত 10টা বাজে। চারদিকটা অন্ধকার। অমাবস্যা পূর্ণিমা আজকে। রিয়াজ, শামীম, ইমরান, নাসিম, জিলান সবাই আসে। কাউকে কোনো কিছু দেখতে না পেয়ে ফাহিম বলে ওঠে, রিয়াজ, এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় পাচার হচ্ছে কোনো অস্তিত্বই তো পাওয়া যাচ্ছে না। কথাটা শোনার সাথে সাথে সবাই হেসে ওঠে। তাদের এই হাসি দেখে বেশ খানিকটা বিচলিত হয়ে যায় ফাহিম। তাই বলে ওঠে, রিয়াজ, তোরা হাসছিস কেন? আমার কাছে সময় নেই, শরীরটা ক্লান্ত। তাছাড়া কালকে আবার আমার মিটিং আছে। তোরা বাকিটা দেখে নিস, আমি চলে গেলাম। কথাটা বলে সামনে পা বাড়িয়েছে। সাথে সাথে পিছন থেকে কেউ একজন মাথায় একটা ভারী লোহা দিয়ে আঘাত করে। বেশ খানিকটা সামনে গিয়ে ছিটকে পড়ে ফাহিম। মাথাটা ভীষণ ব্যথা করছে। চারদিকটা যেন ঘুরতে থাকে। চারদিকটা অন্ধকার দেখতে থাকে। খুব কষ্ট করে উঠে দাঁড়ায়। পিছন ঘুরে তাকিয়ে দেখতে পায় রিয়াজ তার মাথায় আঘাত করেছে। সবার হাতে বন্দুক এবং অস্ত্র। ফাহিম বলে ওঠে, তোরা আমাকে মারলি, কি হয়েছে তোদের? তোদের সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? তোরা কি ভুলে গেছিস আমি কে? সরি ভাই, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। তোমাকে মরতে হবে এখন। তোমাকে মিথ্যা বলে আমরা এখানে নিয়ে এসেছি ভাই। ফাহিম কিছু বলতে যাবে, তার আগেই পরপর বেশ কয়েকটা গরম বুলেট এসে হাত ও পায়ে লাগে। সাথে সাথে মাটিতে পড়ে যায় ফাহিম। সবাই হাসতে থাকে। ফাহিম বলে ওঠে, তার মানে তোরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? তোরা ভুলে যাচ্ছিস বিশ্বাসঘাতকতা করার শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর আমি দিয়ে থাকি। ভাই তুমি তো বেঁচে থাকবে না, সব প্রতিশোধ নিবে কি করে? মরার জন্য তৈরি হও। আর হ্যাঁ, তোমাকে মারার জন্য নিজে কে আসছে তা দেখে নাও। কথাটা বলার সাথে সাথে পরপর তিনটা দামি গাড়ি এসে তাদের সামনে থামে। গাড়িগুলোর ভিতর থেকে বেরিয়ে আসে 3 জন ব্যক্তি। প্রচণ্ড শরীরটা ক্লান্ত, তারপর মাথায় আঘাত এবং গুলি খাওয়ার কারণে চারদিকটা ঝাপসা ঝাপসা দেখতে শুরু করেছে। ফাহিম সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে 3 জন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে শারিয়ার, ইকবাল, হাসি বেগম। শারিয়ার বলে ওঠে, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আজকে তোকে মেরে আমি আমার সেই ক্ষতিপূরণটা উসুল করে নেব। বিশ্বাসঘাতকতা, এই ফাহিমের সাথে বিশ্বাসঘাতকতা কাউকে ছাড়বো না। সবাইকে এক এক করে মৃত্যুর থেকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবো। সেই সময়টা তুই কখনো পাবি না। তার আগেই তোর সময়টা আমি শেষ করে দেব। তোরা ভুলে যাচ্ছিস আমার ভালোবাসার জাসমিন এখনো বেঁচে আছে। ও খবর পেলে তোদেরকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে মারবে। তুই কি ভেবেছিস তোর ভালোবাসার মানুষটাকে এখনো বাঁচিয়ে রেখেছি? কে আছিস? জেসমিনের লাশটাকে বের করে আন। জেসমিন এখনো মরেনি, শরীর থেকে রক্ত পড়ছে। জেসমিনকেও আত্মহত্যা করে ফেলেছে। তারপর তারা জেসমিনকে নিয়ে ফাহিমের সামনে ফেলে দেয়। ফাহিম আর জেসমিন দুজনকে দেখে কান্না করে ফেলে, কারণ তাদের অবস্থা খুব খারাপ। রিয়াজ বলে ওঠে, ভাই সময় লস করে লাভ নেই। যেহেতু তাদের মরতেই হবে, তাহলে দ্রুত মেরে ফেলে এখান থেকে চলে গেলেই সমস্যার সমাধান হবে।
ফাহিম আর জেসমিন দুজন দুজনকে আগলে ধরে, খুব কষ্ট করে দুজন দুজনকে কোনো রকম জড়িয়ে ধরে হাঁটাচলা করতে পারে না। ভীষণ অবস্থা খারাপ, শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি লেগেছে। ফাহিম কোনো কিছু বলতে যাবে, হঠাৎ করে পরপর বেশ কয়েকজন একই সাথে ধারালো ছুরি তাদের পেটে ঢুকিয়ে দেয়। এতজন মিলে ছুরির আঘাত করেছে যে পেটে থাকা সমস্ত জিনিস বেরিয়ে এসেছে। রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আসে তারা। জেসমিন আর ফাহিম বলে ওঠে, বেঁচে থাকলে তোদের সাথে খেলার ময়দানে দেখা হবে। প্রতিশোধ নিতে ফিরে আসবো, খুব ভয়ঙ্কর ভাবে তোদেরকে শাস্তি দেব। শালা জানোয়ার, ফাহিমের লাশটা গাড়িতে তুলে গঙ্গা নদীতে ফেলে দিয়ে আই। সবাই মিলে তার লাশটাকে গাড়িতে তুলে যখনই পেছন থেকে জেসমিনের লাশটা নিতে যাবে, তখনই দেখে জেসমিনের লাশটা সেখানে নাই। সবাই অবাক হয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করে কিন্তু জেসমিনের লাশটা কোথাও পায় না। অবশেষে তারা কোনো কিছু ভাবনা চিন্তা না করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে গঙ্গা নদীতে ফেলে দেয় তাদের লাশটা। এই ছিল সেই ভয়ঙ্কর অতীত। বর্তমানে লাশগুলো ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা মানুষজন ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে। এমন সময় মানুষের চোখ যায় সেই দুটো লাশের দিকে। রাস্তার মাঝে কোনো কিছু পড়ে থাকতে দেখে সবাই সেখানে ভিড় জমায়। এক পর্যায়ে দেখে রাস্তার পাশে খুব নৃশংসভাবে হত্যা করে গেছে। জিলানের লাশটাকে ফেলে গেছে রাস্তার উপরে। লাশের টুকরোগুলো দেখে মানুষের ভয়ে আতঙ্ক শুরু হয়ে যায়। দ্রুত পুলিশকে ফোন করে, পুলিশ চলে আসে। ইন্সপেক্টর মাইশা শ্রাবন্তী এসে হাজির হয়। তারপর তদন্ত করতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক এসে বলে ওঠে, ম্যাম, রাস্তার মাঝে নৃশংসভাবে খুন করে গেছে একটা ছেলেকে। ছেলেটার পরিচয় কি, আর কেই বা তাকে হত্যা করেছে, এর সাথে কে কে জড়িত আছে, আমাদের বিস্তারিত দর্শকদের জানান। কোনো কিছু তথ্য নিয়ে বেশ চিন্তায় ছিল ইন্সপেক্টর মাইশা ও শ্রাবন্তী। এমন সময় সাংবাদিকের বলা কথাগুলো শুনি পিছন ঘুরে বলে ওঠে, দেখুন, তদন্ত চলছে, তবে এটুকু বলে রাখতে পারি, এটা প্রতিশোধ নেয়ার জন্য ছেলেটাকে খুন করা হয়েছে। প্রতিশোধ? কি ধরনের প্রতিশোধ? আর ছেলেটার পরিচয় কি? দেখুন, আমরা সন্দেহ করছি এটা গ্যাংস্টার ফাহিম চৌধুরী ও তার স্ত্রীর কাজ। তারা মরেনি, তারা বেঁচে আছে এবং ফিরে এসেছে। লাশের পাশে এই চিঠি এবং সাউন্ড বক্স পেয়েছি, যেখানে নিজের কণ্ঠে তারা বলেছে যে আমরা ফিরে এসেছি। এবং এই ছেলেটার নাম হচ্ছে জিলান। জিলান হচ্ছে তাদেরই দলের একজন সদস্য, তাও আবার খুব বিশ্বস্ত, যারা বেইমানি করেছিল তাদের সাথে। হয়তো এই ছেলেটাও তাদের সাথে জড়িত ছিল, যার জন্য ফিরে এসে তারা প্রতিশোধ নিত। এরপর এক এক করে তদন্ত করতে থাকে। অন্যদিকে আরেকটা লাশ পায়, সেখানেও তারা যায়। সেখানে গিয়েও তদন্ত করতে থাকে। একইভাবে, একই নিয়মে, একই স্টাইলে খুন করেছে, ঠিক আগে যেভাবে মানুষকে খুন করে রাস্তার মাঝে ফেলে যেত। সেখানে স্পষ্ট চিঠিতে ফাহিম বলে ওঠে, ফিরে এসেছি প্রতিশোধ নিব বলে, তৈরি হয়ে থাক আমার সামনে নিজেদের হাজির করতে। চিঠিটাকে এবং লাশের ভিতর থেকে বেশি আসা কণ্ঠস্বর শুনে সবাই আতঙ্কে পড়ে যায়, কেননা এ তো গ্যাংস্টার ফাহিম। সবাই বিশ্বাস করতে শুরু করেছে ফাহিম এখনো মরেনি, বেঁচে আছে, আবার ফিরে এসেছে নতুন করে। লাশগুলোকে নিয়ে চলে যাওয়া হয়, লাশগুলোকে রেখে দেওয়া হয় ফরেনসিক ল্যাবরেটরিতে। মুহূর্তের মধ্যে খবরটা ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে চারিদিকে। আতঙ্কে আছে রিয়াজ, শামীম, ইমরান, ইকবাল, শারিয়ার, হাসি বেগম। সবাই একটা মিটিং বসিয়েছে। রিয়াজ বলে ওঠে, হঠাৎ করে 6 মাস পরে কোথা থেকে ফিরে এলো ফাহিম ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ফাহিম ভাই বেঁচে ফিরেছে। আমিও বিশ্বাস করতে পারছি না, কেননা আমরা তো নিজের হাতে তাকে গঙ্গা নদীতে ফেলে দিয়েছিলাম। পানির এত স্রোত এবং অন্ধকারের কোথায় সে হারিয়ে গেছে, সেখান থেকে কি করে মানুষ ফিরে আসতে পারে?
নাসিম ঠিক বলেছিলাম যে একদিন ফিরে আসবে, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য। ফাহিম ভাই তাই তো আজকে ফিরে এসেছে। এখন আমাদের কি হবে? চুপ বেটা, তোরা এত ভয় পাচ্ছিস কেন? তোদের সাথে আমি আছি। আন্ডারওয়ার্ল্ডের বর্তমান রাজা আমি। আমি থাকতে তোদের ভয় কিসের? আন্ডারওয়ার্ল্ডের বাকি ক্রিমিনালদের সাথে কথা বলছি। দেখো ভাই শারিয়ার, তুমি মুখে যাই বলো না কেন, তোমার চেয়ে হিংস্র হচ্ছে ফাহিম। ফাইন ফিরে এসেছে মানে আতঙ্ক শুরু করে দেবে। পাওয়া যাবে একের পর এক লাশ। আমি তো এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে লাশের ভেতর থেকে ভেসে আসছে ফাহিমের কণ্ঠ, সাথে তার স্ত্রী, এবং চিঠিটা নাকি আমাদেরকে হুমকি। আমার তো সন্দেহ হচ্ছে যে ফাহিম ভাই আদৌ বেঁচে আছে কিনা। হয়তোবা কেউ আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব করছে। রিয়াজ, এটা তুই কি বলছিস? ফাহিম ভাই যেভাবে মানুষকে হত্যা করে ঠিক একইভাবে হত্যা করেছে নাসিমকে? তার থেকেও বড় কথা হচ্ছে জিলানকে হত্যা করেছে তার স্ত্রী, আর আমরা কিন্তু জাসমিন আপুর লাশটি খুঁজে পাইনি। তুই একদম ঠিক বলেছিস ইমরান। ফাহিম বেঁচে না থাকলেও তার স্ত্রী জেসমিন বেঁচে আছে। হয়তোবা সেই প্রতিশোধ নিচ্ছে। এখন বাবার বিষয় হচ্ছে আমরা তাদের চিনব কি করে, কেননা তারা তো আগের থেকে অনেক সতর্ক হয়ে গেছে। আমি বলি কি, আমরা সবাই মিলে আন্ডারওয়ার্ল্ডে লুকিয়ে পড়ি, সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যাই, কিছুদিন আন্ডারগ্রাউন্ডে থেকে আবার ব্যাক করব আন্ডারওয়ার্ল্ডে। আমি থাকতে তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি দেখছি বিষয়টা। যদিও মৃত্যুর দুয়ার থেকে একবার ফিরে আসে, তাহলে এইবার এমন মৃত্যু দিব যে মৃত্যুর পর তার জায়গা পাতালেও হবে না। কথাটা বলে তারপর তারা এক এক করে সবাই মিলে বেরিয়ে পড়ে আপন আপন নিজ কাজে, নিজ কর্মস্থলে এবং নিজেদের গন্তব্যে। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। শহরটা থমকে আছে, চারিদিকে শুধু লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। হচ্ছে বিভিন্ন মানুষ গায়েব এবং নিরুদ্দেশ উদ্ধার করা হচ্ছে মৃত মানুষের লাশ। পাচার হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। সাংবাদিক শুধু আতঙ্ক ছড়াচ্ছে। টিভির স্ক্রিনে একের পর এক খবর প্রচার করে। চেয়ারের উপরে পায়ে পা রেখে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে জেসমিন। এমন সময় পেছন থেকে মেঘলা এসে বলে ওঠে, ম্যাম, এখন কাকে তুলে আনবো? চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবাই আতঙ্কে আছে সেই অপরাধীগুলো যারা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। মেঘলার কথা শুনে জেসমিন একটি মুচকি হাসি দেয়। তারপর জেসমিন মুচকি হেসে বলে ওঠে, শুধু তুলে আনলে হবে না, প্রত্যেকটাকে তুলে আনতে হবে এবং কঠিন ভয়াবহ শাস্তি দিয়ে মারতে হবে। আজকে টিভিতে একটা সংবাদ দেখেছেন? টিভিতে কিন্তু বলেছিল সাংবাদিকরা যে ফাহিম ভাইয়ের মতো কেউ বা কারা নাসিমকে মেরে ফেলেছে এবং লাশের ভেতর থেকে ফাহিম ভাইয়ের কণ্ঠ ভেসে এসেছে। সাথে একটা চিঠিতে ফাহিম ভাইয়ের লেখা এবং ফাহিম ভাইয়ের কণ্ঠে পাওয়া গেছে যে তিনি নাকি ফিরে এসেছেন। দেখেছি মেঘলা, দেখেছি, তাই তো চিন্তায় আছি। যদি সে বেঁচে আছে তো আছেটা কোথায়? আমার সাথে দেখা করছে না কেন? সে কি জানে যে আমি বেঁচে আছি? সে কি আমার অস্তিত্ব অনুভব করে এই শহরে? সে কি বুঝতে পারে যে আমিও বেঁচে আছি এই শহরে? তুমি খোঁজ খবর নাও যে তার নতুন ডেরা কোথায়, তাকে কোথায় পাওয়া যাবে। ঠিক আছে ম্যাম, আমি দেখছি বিষয়টা। অন্যদিকে ল্যাপটপে বসে এক এক করে সমস্ত কিছু দেখছে তার গ্যাংয়ের বর্তমান লিডার এবং গ্যাংটা পরিচালনা করছে কে, সেটা ল্যাপটপে বসে সবটাই দেখছে ফাহিম। এমন সময় সুমন এসে বলে ওঠে, ভাই, আপু এখনো বেঁচে আছে, এটা আমি বিশ্বাস করি। কেননা জেসমিন আপু কালকে একটা মার্ডার করেছে। জিলানকে পুলিশ এবং সাংবাদিক বলছে জেসমিন আপু এখনো বেঁচে আছে। খবরটা নিশ্চয়ই আপনিও দেখেছেন। হ্যাঁ, খবরটা তো আমি দেখেছি, কিন্তু এখনও আমি বিশ্বাস করতে পারছি না যে সে কি বেঁচে আছে। হয়তোবা আছে, কিন্তু সে কি জানে আমিও যে বেঁচে আছি? তুমি এক কাজ করো, তার সমস্ত নতুন জায়গাগুলোর খোঁজ খবর করো, আমাদের যত ছেলে পেলে আছে সবাইকে লাগিয়ে দাও।
যে করেই হোক তার সাথে আমাকে দেখা করতে হবে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর হ্যাঁ, আমার ইমরানকে তুলে আনার চেষ্টা করছি। শুধু তুলে নিয়ে আসলে হবে না, ওকে অত্যাচার করতে করতে আমার এখানে নিয়ে আসবি। ওর মৃত্যুটা হবে ভয়ঙ্কর মৃত্যু। ওকে ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। তারপর বেরিয়ে পড়ে সুমন। অন্যদিকে বেরিয়ে পড়ে মেঘলা শামীমকে তুলে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে খোঁজাখুঁজি করতে থাকে ফাহিম ও জেসমিনের লোকেরা। একে অপরকে দেখতে দেখতে গভীর রাতে পরিণত হয়। বাড়ির ভিতরে বসে আছে দুইজন। তারা কিন্তু সবাই আলাদা আলাদা থাকে। রিয়াজ থাকে তার নিজের বাড়িতে, শামীম থাকে নিজের বাড়িতে, ইমরান থাকে নিজের বাড়িতে, শারিয়ার, ইকবাল, হাসি বেগম তারাও আলাদা থাকে। এক এক করে প্রায় বেশ কয়েকজন ইমরানের বাড়িতে প্রবেশ করে। ইমরান হঠাৎ করে পায়ের শব্দ শুনতে পেয়ে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। তাই সে ভয়ে কি করবে বুঝতে পারে না। সিসিটিভি ক্যামেরার কাছে গিয়ে এতগুলো কালো মুখোশধারী লোককে দেখে চমকে ওঠে। হঠাৎ এতগুলো লোকগুলো দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ইমরান যখনই পালাতে যাবে তখনই বেশ কয়েকটা গুলি তার পায়ে লাগে, সাথে সাথে সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর লোকগুলো কোনো কথা ছাড়াই ইমরানকে তুলে নিয়ে আসে। অন্যদিকে শামীম সবেমাত্র ঘুমাতে যাবে, এমন সময় হঠাৎ করে ঘরের দরজা ভেঙে রুমের ভিতর প্রবেশ করে বেশ কয়েকজন কালো মুখোশধারী লোক। শামীম কোনো কিছু বলে ওঠার আগেই বন্দুকের পিছনের হাতল দিয়ে মাথায় আঘাত করার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। শামীম তারপর তাদেরকে নিয়ে চলে যায়। তাদের গন্তব্যে দুইজন দুই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আগন্তত দুইজন ছেলের সামনে পায়ে পা রেখে বসে আছে। হ্যাঁ, ইমরানকে তুলে এনেছি। ফাহিম শামীমকে তুলে নিয়ে গেছে জেসমিন। ওর মুখে ঠান্ডা পানি ছিটা দে। সেটা দেওয়ার সাথে সাথে জ্ঞান ফিরে আসে। মিটমিট করে চোখ খুলে ইমরান ফাহিমকে দেখার সাথে সাথে চমকে ওঠে। কোনো কিছু বলতে যাবে তার আগেই মুখের ভিতর থেকে জিওবাটাকে প্লাস দিয়ে বের করে এনে কেটে ফেলে। সাথে সুচ আর সুতা দিয়ে একের পর এক ঠোঁটগুলোকে সেলাই করতে থাকে। পাগলা কুত্তার মতো লাপালাপি করতে থাকে ইমরান, ব্যথায় ছটপট করতে থাকে। সবশেষে ফাহিম বলে ওঠে, তোরা সবটা জানা সত্ত্বেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, এর পরিণাম তো ভয়াবহ হবে। কোনো কিছু বলার সময় নেই, শুধু সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। কথাটা বলার সাথে সাথে চোখের ইশারা দেয় সুমন ও তার বাকি ছেলেপেলেদের। তারা এসে ইমরানকে ল্যাংটা করে ফেলে। তারপর ফাহিম একটা ধারালো চাকু নিয়ে শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষত সৃষ্টি করে দেয়। গলগল করে রক্ত বের হতে থাকে। এরপর ফাহিমকে একটা কাচের বাক্সে ফেলে দেয়, যেখানে আছে জলুক। এগুলো গ্রামের ছেলে মেয়েগুলো ভালো চিনবে, বর্ষাকালে কাদা পানিতে পাওয়া যায়। রক্ত খায় প্রচুর রক্ত। বাক্সের ভিতরে অসংখ্য জলুক সেখানে ছেড়ে দেয়। জলুকগুলো খেতে থাকে। এক এক করে ইমরানের শরীর থেকে রক্তগুলো। ইমরান এরকম ভয়ঙ্কর দৃশ্য এবং আর্তনাদ দেখে চিৎকার করতে থাকে। প্রচণ্ড শরীর ঘিরে ধরেছে। শরীরের এক অংশ পর্যন্ত দেখা যায় না, জলুক দিয়ে পরিপূর্ণ। অন্যদিকে গরম পানি ছেটা দেওয়ার সাথে সাথে জ্ঞান ফিরে আসে শামীমের। শামীম কিছু বলে ওঠার আগেই জেসমিন বলে ওঠে, মৃত্যুর জন্য তৈরি হয়ে নে, সময় নেই, সময় খুব সংকীর্ণ। কথাটা বলার সাথে সাথে ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। মুহূর্তের মধ্যে শরীরটা ঝলসে যায়। এরপর এক এক করে ব্লেড দিয়ে চামড়াগুলো কেটে শরীর থেকে আলাদা করতে থাকে। তারপর শরীরে লবণ ছিটা দেয়। শামীম শুধু চিৎকার করছে। তার চিৎকার ভালো লাগছে না, এজন্য তার মুখের ভেতর পুরা মবেল এবং আলকাতরা ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। একটা কাপড় ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে যেন মুখের ভিতরে থাকা মাথার মগজ সহ সবকিছু জ্বলে ছারকার হয়ে যায়। এরপর ফেলে দেওয়া হয় তাকে একটা আগুনের লাভার উপর।
সেখানে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। ছাই সহ বাক্সটা ফেলে দিয়ে আসতে বলে পুরনো সেই জায়গায়। অন্যদিকে সুমন ইমরানের লাশটাকে ফেলে দেওয়ার জন্য সে জায়গায় এসেছে। এমন সময় দুই গ্যাংয়ের গ্যাংস্টারগুলো দেখে ফেলে। দুজনের কাছে দুটো লাশ। হতবাক হয়ে যায়। তারা মেঘলা বলে ওঠে, কে তোমরা? আর এখানে এই লাশটা কার? তোমরা কার লোক? আর তোমরা কাকে মেরেছো? মেয়েটার মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায় সুমন। সেও ভালো করে তাকিয়ে দেখতে পায় মেয়েটার হাতে একটা লাশ। সেও নিজে বলে ওঠে, এ কি, তোমাদের হাতে কার লাশ? তোমরা কার লোক? তোমরা এখানে কেন এসেছো? আর হ্যাঁ, আমরা এই আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ফাহিম ভাইয়ের লোক। তোমরা ফাহিম ভাইয়ের লোক? তাহলে তো জেসমিন আপুকে কথাটা বলতে হয়। আর হ্যাঁ, আমরা হলাম জেসমিন ম্যামের লোক। জেসমিন আপু তার মানে বেঁচে আছে? ও মাই গড, তার মানে তুমি জেসমিন আপুর লোক? হ্যাঁ। এই নাও আমাদের ঠিকানা। জেসমিন আপুকে নিয়ে আমাদের আড্ডাখানায় দ্রুত চলে আসো। এখন হবে নতুন করে আরো সুন্দর একটা খেলা। তারপর তারা লাশগুলোকে সেখানে ফেলে রেখে চলে যায়। মেঘলা গিয়ে জেসমিনকে নিয়ে রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। জেসমিনকে কোনো কিছু জানায়নি সুমন, সেও কোনো কিছু জানায়নি ফাহিমকে। জেসমিন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ফাহিমের আড্ডাখানায়। গোডাউনের দরজায় নক করে। তারা সুমন এসে দরজা খুলে দেয়। আনমনে নিজের মতো করে কাজ করছে। ফাহিম, জেসমিন, মেঘলা ভিতরে প্রবেশ করে। জেসমিন ফাহিমকে দেখে অবাক হয়ে যায়। জেসমিন কোনো কথা ছাড়াই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ফাহিমকে। হঠাৎ এমন হওয়াতে ফাহিম চমকে ওঠে। ফাহিম খুব কষ্টে মেয়েটাকে ছাড়িয়ে যখন কিছু বলতে যাবে তখনই দেখে জেসমিনকে দেখে দুইজনকে দেখে কেঁদে ফেলে। এভাবে অনেকক্ষণ নীরবতার মধ্য দিয়ে কেটে যায় সকলের সামনে। একে অপরকে পাগলের মতো চুমু খেতে থাকে, ভালোবাসায় আগলে নিতে থাকে। ফাহিম বলে ওঠে, জেসমিন আমার ভালোবাসা, তুমি এখনো বেঁচে আছো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে তুমি এখনো বেঁচে আছো। হ্যাঁ ফাহিম, আমি বেঁচে আছি। আর হ্যাঁ, আমরা আর কাঁদবো না। এখন আমাদের কাঁদার সময় না, এখন আমাদের সময়টা হচ্ছে প্রতিশোধ নেওয়ার। ঠিক বলেছো জেসমিন, তোমাকে আমি পেয়ে গেছি। এখন সবাইকে একসাথে তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি দেব। ফাহিম, জেসমিন ও তার পুরো গ্যাং প্ল্যান করতে থাকে কিভাবে মারবে তাদেরকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। পরের দিন সকালে আবারও খবরটা ছড়িয়ে পড়ে। রিয়াজ, শাহরিয়ার, ইকবাল, হাসি বেগম এবার সত্যি খুব আতঙ্কে আছে। রিয়াজ বলে ওঠে, সত্যি বলছি ভাই, ওরা বেঁচে আছে। এক এক করে আমাদের সকল সঙ্গীকে মেরে ফেলেছে এবং ফেলে রেখে গেছে। ভাই ও জেসমিন তার পরিচয়। ঠিক বলেছ তোমরা। এখন আমারও মনে হচ্ছে এই শহর ছেড়ে শুধু নয়, এই দেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো মৃত্যু আমাদের জন্য নিশ্চিত। আমি তো আগেই আমার ফ্লাইটের বুকিং করে রেখেছিলাম, শুধু তোমাদের অপেক্ষা করছিলাম। তোমরা না বললেও আজকে আমি ঠিকই পালিয়ে যেতাম। খুব সুন্দর কথা বললেন হাসি বেগম। আপনি খুব স্বার্থপর একজন মানুষ। সমস্ত টাকা এক জায়গায় করে কাজে লেগে পড়ি। তারপর তারা সবাই মিলে একসাথে সমস্ত টাকা পয়সা একত্রিত করতে থাকে। তারা চারজন মিলে আজকে নিজেদের প্রাইভেট প্লেন করে পালিয়ে যাবে আমেরিকা শহরে, যেখানে তারা সুরক্ষিত, যেখানে আছে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অপরাধীরা লুকিয়ে। অন্যদিকে খোঁজ খবর পেয়ে যায় তাদের আড্ডাখানায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। 7টা বাজে। চারজন মিলে যখন ছেড়ে পালিয়ে যাবে তখনই বাড়ির ভিতর প্রবেশ করে কালো রঙের প্রায় 15 থেকে 20টি হাইস গাড়ি। গাড়িগুলো থেকে নেমে এসে সব কালো পোশাকধারী মুখোশ পরা মানুষ, সবার হাতে AK-47 এবং স্নাইপার। ওরা বাড়িটাকে
চারদিক দিয়ে ঘিরে ধরে। এরপর যখনই দরজা খুলে তারা কোটি কোটি টাকার গাড়ি নিয়ে পালিয়ে যাবে, তখনই দরজা খুলে সামনে তাকিয়ে দেখতে পায় অসংখ্য ছেলে পেলে, সাথে সামনে দাঁড়িয়ে আছে দুজন অচেনা মুখোশধারী ব্যক্তি। হঠাৎ করে এতজনকে দেখে তারা চারজন চমকে ওঠে। কোনো কিছু কথা ছাড়াই ঘরের দরজা যখনই বন্ধ করতে যাবে, তখনই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বেশ কয়েকজন। এতজনকে দেখে শারিয়ার বলে ওঠে, কে তোরা? তোরা এ আমাদের কবর পেলি কি করে? তোদের পরিচয় কি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফাহিম চৌধুরী ও তার স্ত্রী জেসমিন চৌধুরীকে সাক্ষাৎ না করে কোথায় যাচ্ছিস চলে? আমাদের এন্ট্রিটা কেমন লাগলো তোমাদের কাছে? বিনা দাওয়াতে নিমন্ত্রণে খেতে চলে এলাম তোমাদের কাছে। রিয়াজ দৌড়ে এসে ফাহিম আর জেসমিনের পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া আমাকে বেরো না, আমি ওটাই করেছি, ভুল করেছি। এই সাউরিয়ানের কথা শুনে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এখানে কোটি কোটি টাকা আছে, সব কিছু তোমার, তবু আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ ভাই। কথাটা শেষ করার আগে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। শরীরটা একদিকে লাপালাপি করে, মাথাটা একদিকে লাপালাপি করে। এ দৃশ্য দেখে ভয়ে 3 হাত ধরে পিছিয়ে যায় তারা তিনজন মিলে। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে তাদেরকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। শারিয়ার বলে ওঠে, দেখ, আমি আমার ভুল স্বীকার করছি। তোর সাথে পাঙ্গা নিয়ে আমি ঠিক করিনি, আমাকে ছেড়ে দে। আজরাইল যখন কোনো মানুষকে মারতে যায়, কোনোদিন শুনেছিস যে মানুষটাকে না মেরে ফিরে গেছে? না। তাহলে আজকে তোরাও কেউ বাঁচবে না। কথাটা বলার সাথে সাথে তাদের তিনজনকে উলঙ্গ ন্যাংটা করে ফেলে। এরপর সমস্ত টাকা এবং তাদের তিনজনকে গাড়ির পিছনে বেঁধে রশির সাথে বেঁধে রাস্তার মাঝে ছেড়ে দেয়। তারপর ফুল স্পিডে গাড়িগুলো চালাতে থাকে রাস্তার উপরে। শরীরটা ঘষা খেয়ে শরীরের চামড়াগুলো মাংস সহ উপরে আসতে শুরু করেছে। শরীরের চামড়ার মাংস রক্তাক্ত সব খসে পড়তে শুরু করেছে। চিৎকার করতে থাকে, যেন চারিদিকে জড় বস্তুদের কাঁপিয়ে তুলেছে। এভাবে তারা যতক্ষণ বেঁচে ছিল, ঠিক ততক্ষণ ফুল স্পিডে গাড়িগুলোকে চালিয়ে রাস্তার মাঝে তাদের শরীর থেকে চামড়া, মাংস, রক্ত আলাদা করে ফেলে। যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা মাংস তাদের শরীরে লেগেছিল, ততক্ষণ পর্যন্ত তাদের শরীরটাকে রাস্তার মাঝে ঘষাতে ঘষাতে তাদের জীবনটাকে বের করে দিয়েছে। চারদিকে পুরো রাস্তা জুড়ে রক্ত, চামড়া এবং মাংসগুলো খসে পড়ে আসে। এভাবে তাদের মৃত লাশগুলোকে রাস্তার মাঝে ফেলে তারা চলে যায় তাদের নতুন জীবন পথ চলার নতুন গন্তব্যে। পরের দিন সকালে সাংবাদিক বলে ওঠে, অবশেষে সঠিক সিদ্ধান্তে এসে দাঁড়াতে পেরেছে আইন বাহিনী। বেঁচে আছে ফাহিম ও তার স্ত্রী জেসমিন চৌধুরী এবং অপরাধীদের শাস্তি দিয়েছে যারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এবং লাশের পাশে চিঠিতে উল্লেখ করে গেছে, ফাহিম চৌধুরী ও তার স্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশের আইন শৃঙ্খলা কর্মকর্তা বাহিনীর সাথে দেখা করবে। তবে সেটা গোপনে, প্রকাশ্য নয়, যাতে কোনো মানুষ জানতে না পারে তাদের পরিচয়। শুধু জানতে পারবে আইন শৃঙ্খলার কয়েকজন কর্মকর্তার সদস্য। বিস্তারিত জানানো হবে নতুন কোনো খবরে। ধন্যবাদ সবাইকে। তারপর তারা চলে যায়। এভাবে দেখতে দেখতে বেকার হয়ে যায়। বিকেলে সবাই বসে আড্ডা দিচ্ছে। এমন সময় জেসমিন বলে ওঠে, মেঘলা, তোর আর সুমনের বিয়ের আজকে রাতেই আমরা ফাইনাল করেছি। ওদের রাতে বিয়ে শেষ করে পরের দিন সকালে আমরা সরকারের সাথে দেখা করে চলে যাব দুবাইয়ে। আর তোরা এ দেশে থেকে আমাদের গ্যাংটা পরিচালনা করবি। তারা হ্যাঁ সূচক জানায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তাদের বিয়ে দেওয়া হয়। অনেক আয়োজন করা হয়েছিল। খাওয়া দাওয়া এবং আনন্দের মধ্যে তারা সময়টা পার করে। গভীর রাত। ঘরে বধূ বেশে বসে আছে মেঘলা। সুমন ভিতরে প্রবেশ করে। সুমন খুব ভালো করে দেখতে থাকে মেঘলাকে। মেঘলা বলে ওঠে, আমাদের চলার পথ সহজ হোক, সারা জীবন তোমার সঙ্গী হয়ে আমি থাকতে চাই।
আমিও তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। আমাদের আগামী দিনের পথ চলাগুলো তোমাকে নিয়ে যেন পার করতে পারি এই আশা কামনা করি আল্লাহ তাআলার কাছে আমি। তারপর সুমন মেঘলাকে নিয়ে খাটে শুয়ে দেয়। এক এক করে সমস্ত গহনা খুলতে থাকে, তারপর পোশাক, তারপর দুজন দুজনকে বাসরাতে স্বামী স্ত্রী যেভাবে ভালোবাসার প্রথম রাত উপভোগ করতে থাকে ঠিক সেভাবে তারা হারিয়ে যেতে থাকে সমুদ্রের অতল সাগরে। অন্যদিকে ফাহিম বলে ওঠে, এতদিন পর আমার বউটাকে পেয়েছে, এখন কি আদর করতে পারি? জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আজকে তুমি নিজে থেকে আমাকে আদর করতে চাচ্ছ, যেখানে আদর খাওয়ার জন্য আমাকে তোমার সাথে ঝগড়া করতে হতো। যাই হোক, আমার তো এটা কপাল যে তুমি আমাকে আদর করতে চেয়েছো। আসো বাবু, আমাকে একটু মন খুলে আদর করো। তারপর ফাহিম জেসমিনকে মনে সুখে আদর খেতে থাকে, দুজন দুজনকে আদর করতে থাকে, দুজন দুজনের অস্তিত্ব মিলিয়ে নিতে থাকে। একই অস্তিত্বে সমস্ত কিছু এক এক করে খুলে ফেলে দেয় সাধারণের ফ্লোরের উপরে। তারপরে একটা সাধারণের চাদর টেনে নিয়ে গভীর অ্যামাজন জঙ্গল প্রবেশ করতে থাকে ফাহিম জেসমিনকে নিয়ে। আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে রাত পার করে। পরের দিন খুব গোপনে সবাই মিলে দেখা করে